আমরা ফ্যামিলি কিন্তু মাইগ্রেটেড করেছিলাম করাচিতে। ডিউরিং মাই 5 years টাইম ইন রবি উই কমপ্লিটলি ট্রান্সফর্ম দ্য বিজনেস। আমি কোর্টে গিয়েছিলাম, 227 কোটি টাকার একটা মামলা দায়ের করেছিলাম। বাংলাদেশে আমি একটা সিও হলে ইট ইজ গোয়িং টু বি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, তা কিন্তু না। যে মাইন্ডসেট গুলো আছে ব্যাকডেটেড মাইন্ডসেট। উই বাংলাদেশিস আর টু বি ব্লেম ফর আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস আওয়ার ওন লোকাল লিডার্স। মাহতাব উদ্দিন আহমেদ, যিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে সিএক্সও লেভেলে কাজ করেছেন, তিনি রবিতে দীর্ঘ 5 বছর সিও হিসেবে কর্মরত ছিলেন। দেশ বিদেশে ঘুরেছেন তার বিভিন্ন দায়িত্ব নিয়ে। এছাড়াও একজন অসাধারণ লেখক এবং ট্রেনার। ঢাকা পডকাস্টের আজকের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাহতাব উদ্দিন আহমেদকে। মাহতাব ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম মাহতাব ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। আপনাকে দেখে ভালো লাগছে। আমারও ভালো লাগছে, তোমাদের মতো ইয়াং ছেলেদেরকে এনার্জি চলে আসে। আমরা আপনার লাইফের জার্নিটা আমরা জানতে চাই, যদি আপনি ছেলেবেলা থেকে বলেন অথবা আপনি যেখান থেকে কমফোর্ট ফিল করেন শেয়ার করার জন্য। না, আমার ছেলেবেলাটা খুব ইন্টারেস্টিং ছিল, এবং আমি যদি আমার স্কুল লাইফের কথা বলি 5-6 বছরের পর থেকে, কারণ আমরা আসলে আমার বাবা, আমরা ফ্যামিলি কিন্তু মাইগ্রেটেড করেছিলাম করাচিতে স্বাধীনতার আগে। আচ্ছা, সো ওই সময়টা ধরেন আমরা স্বাধীনতার সময় চলে আসি, ঠিক যুদ্ধ শুরুর আগে কিন্তু আমরা সবাই চলে আসি এক্সেপ্ট মাই ফাদার। সো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং টাইম। আমরা আমাদের নানার বাসা বড় হই ঢাকা ওল্ড টাউনে, যেটা জায়গাটার নাম হচ্ছে কায়েকটুলি বিকে গাঙ্গুলি লেন। একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, আমাদের ওই ওল্ড টাউনে এত বড় বাসা খুব বেশি ছিল না। ওখানে এত বড়টাই ছিল যে ওখানে আমরা ক্রিকেট খেলতে পারতাম, ব্যাডমিন্টন, বাসার ভিতরে। এবং ইনফ্যাক্ট আশেপাশে আমার বন্ধু বান্ধবরা যারা ছিল স্কুলের, ওরাও কিন্তু এখানে চলে আসতো। সো ইট ইজ টু বি ফান প্লেস অল দ্য টাইম। এবং যেটা হতো আমার ক্ষেত্রে, যেটা হচ্ছিল, আমি বলবো এসএসসি পর্যন্ত অল মাই লাইফ আই ওয়াজ অনলি ইনটু স্পোর্টস। আমি কিন্তু লেখাপড়া ওয়াজ নট পার্ট অফ মাই প্রায়োরিটিতে ছিল না। সো সবই খেলাধুলা করতাম। আমি ক্লাস 8-এ থাকতে আমি সেকেন্ড ডিভিশন ক্রিকেটে ঢুকে পড়ি। আমি ফুটবলে পায়োনিয়ার লিগে খেলা শুরু করি। চেস কম্পিটিশনও, লাইক ইউ আর সেইং, চেস কম্পিটিশন আমি খেলেছি, ন্যাশনাল ব্যাডমিন্টনে খেলেছি, সুইমিং করেছি, অ্যান্ড এভরিথিং আই ইউজ টু গেট ইনটু। ইভেন আমার আম্মারও শখ ছিল, শি ওয়াজ এ হেডমিস্ট্রেস অফ ট্রিনিটি হাই স্কুল। উনিও কিন্তু এত কিছু বড় কষ্ট করে আমাদেরকে ওই সুইমিং পুল স্টেডিয়ামে নিয়ে যেত, সুইমিং স্টেডিয়ামে, এইসব জায়গায়। ইভেন আমাকে তো জিমনাস্টিক্সও করানোর চেষ্টা করতেছিল। সো ইউ ক্যান থিঙ্ক অফ। সো আই থিঙ্ক লট অফ ক্রেডিট গোজ টু মাই প্যারেন্টস, পার্টিকুলার আমার আম্মাকে বলবো। সো লাইফ ওয়াজ ফুল অফ স্পোর্টস। এবং এর মধ্যে যেটা আরেকটা খারাপ স্বভাব ছিল, প্রায় স্কুল ফাঁকি দিয়ে আমি চলে যেতাম ওই খেলা দেখতে অথবা বাংলা মুভি দেখতে। হ্যাঁ, তখন ছিল রাজ্জাক শাবানা ওয়াজ একটা ক্রেজ ছিল, এবং তাও আমাদের সময় ওনারা ছিল আর কি মেন স্টার্স। সো দ্যাট ওয়াজ মাই চাইল্ডহুড মেমোরিজ। সো অল অ্যাবাউট স্পোর্টস, নাথিং অ্যাবাউট স্টাডিজ। বাট ওইটাই আমার একটা টার্নিং পয়েন্ট ছিল যখন এসএসসি রেজাল্ট আসে। অফকোর্স মাই প্যারেন্টস ওয়ার নট এক্সপেক্টেড এনিথিং আউট অফ মি। বাট যেটা হয়, যখন আমার মনে আসছে, এখন সাধারণত রেজাল্টগুলো আসতে বলতে 10টা-11টার দিকে সকালে, সন্ধ্যার দিকে আম্মা স্কুল থেকে আসছে। আম্মা সাধারণত দুপুরে পরে 2:30-3টার মধ্যে চলে আসতো, আব্বা আসতো সন্ধ্যার পরে। আব্বা ওয়াজ এ ব্যাংকার। সো এসে আমাদের ওই ওল্ড টাউনের বাসায় ওনারা দুঃখ করে একজন গল্প শেয়ার করতেছে। সেটা হচ্ছে আমার আম্মার ওনার স্কুলে ওনার পিয়ন টাইপের আর কি একজন মহিলা আছেন, খুব ভালো। উনি অনেকদিন আমার সাথে ছিল, তার মেয়ে ওইবার স্ট্যান্ড করছে, বোর্ড স্ট্যান্ড করছে, 80% উপরে মার্ক পেয়েছে, লেটার পেয়েছে। আরেকজন আমার আব্বার পিয়ন ছিল, আমার মনে আছে এখন, সিরাজ ভাই আমরা বলতাম, তার ছেলে, সে স্টার মার্ক পেয়েছে। এবং আমার কপালে অতই খারাপ, ওই বছর যত আমার কাজিন ছিল, বা ডিস্টেন্ট অ্যান্ড নিয়ারেস্ট কাজিন, প্রত্যেকে সুপার রেজাল্ট করে পাস করেছে। সো তখন আব্বা আমার গোষ্ঠ বলছিল, দেখো আমরা আমাদের ছেলেদেরকে এত প্রিভিলেজ দেই, ডিসক্রাইবিং সো প্রিভিলেজড, ওরা তেমন কিছু করতে পারছে না। ওভারেজ দেখো যারা এইসব ফ্যাসিলিটি পাচ্ছে না, আন্ডার প্রিভিলেজ, তারা কত ভালো করতেছে। সো আই ফেল্ট, আমাকে কিছু বলে নাই, বাট এই কনভারসেশন আমি যেটা বুঝলাম যে আমি হয়তো আমার বাবা আমাকে অনেক ছোটো করে ফেলতেছি। সো দ্যাট ওয়াজ একটা শক আমি পাই।
এটা আই ডিড নট এক্সপ্রেস উইথ এনিওয়ান, বাট তখন আমার মনে হচ্ছে না, অ্যাজ এ সান আই শুড ডু সামথিং অ্যাবাউট ইট। তখন একটা টার্ন অ্যারাউন্ড হওয়া শুরু করে আমার ভিতরেই, যে আমার না একটু লেখাপড়া সিরিয়াসলি করতে হবে। বা তখন আমি আসলে কলেজে যখন ঢুকি, নর্ডার্ন কলেজে, তখন ফর দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আই স্টার্টেড টেকিং স্টাডি সিরিয়াসলি। বাট এটা কিন্তু সহজ ছিল না, যখন 10 বছর 12 বছর ফাঁকি মেরে চলা, তারপর হঠাৎ করে চাইলেই থেকে এডুকেশন ম্যান। হ্যাঁ, এটা ট্রানজিশন ছিল। আমি বলবো যে কলেজটা ছিল ট্রানজিশন। সো ওখানে কতগুলো চেঞ্জ আসে কলেজ লাইফে। একটা চেঞ্জ আসে, লেখাপড়াটা একটু সিরিয়াসলি নেওয়া শুরু করলাম, খেলাধুলাটা আর একটু আমি ফোকাস করলাম, মোর ফোকাস অন ক্রিকেট, কিছুটা ফুটবল অ্যান্ড ব্যাডমিন্টন। আগে যে এত কিছু করতাম ওটা করা হয় না। আর আমার আপগ্রেডেশন হয় বাংলা সিনেমা থেকে ইংরেজি সিনেমাতে। নর্ডার্ন কলেজে সামনে ছিল মধুমিতা সিনেমা হল, অভিষেক সিনেমা হল, হ্যাঁ ইংলিশ সিনেমা চলতো। সো ওই দুইটা সিনেমা হলে চলতো বেশি। সো বন্ধু বান্ধব নিয়ে ওগুলো দেখতে যেতাম। সো এটা ভাই কি 82-তে না 83? 82 to 84। আচ্ছা, 82, 83, 84, কারণ 82 আমাদের এসএসসি, 83 and 84 আমরা পুরো স্টাডি করলাম। সো ইট ওয়াজ এ ফান টাইম and it was more disciplined, I would say. অফকোর্স নর্ডার্ন কলেজ অনেক ডিসিপ্লিন ছিল। আমাদের সময় ফাদার পিসেটও ছিল, জ্যোতি স্যার ছিল, ওয়াজ দ্য ডিসিপ্লিনারি জিনিসগুলো দেখতো। সো উই হ্যাড লট অফ ফান ওইটাতে। বাট একটা জিনিস হয়, আমার যে হার্ডওয়ার্কটা অ্যাজ এ স্টুডেন্ট দ্যাট পেইড অফ। মানে তখন কিন্তু আমাদের কমার্সে ফার্স্ট ডিভিশন পেতে খুব কম, অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দ্য লাকি ওয়ান হু গট দ্যাট ফার্স্ট ডিভিশন। হ্যাঁ, সো তারপর আই নেভার হ্যাড টু লুক ব্যাক। আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিংয়ে ঢুকি। ওই ঢাকা ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স দুটোতে ফার্স্ট ডিভিশন পাই। ওই তো আলহামদুলিল্লাহ ভালো মার্ক নিয়ে পাস করি, এবং সাইমালটেনিয়াসলি আমি ইন্টারমিডিয়েটের পরে আমি আইসিএমইতে ঢুকি। আমি 91-এ আমি যখন পাস করি, তখন আমিও কিন্তু আইসিএমইটা একই সাথে করে ফেলি। সো চাইল্ডহুড বলতে ওইটুকুই। মানে তারপর অবশ্যই আমি মাস্টার শেষ করার পরই যখন আমি চাকরিতে ঢুকি আইডিএলসিতে, দেন আই অলসো জয়েন ইন আইবিএ। ভাই কি ক্যারিয়ার শুরু করেছেন আইডিএলসিতে? তখন কি পোস্টে ঢুকলেন? আমি অপারেশনস অফিসার ছিলাম। ইট ওয়াজ ইন 1991। কোন ব্রাঞ্চে ভাইয়া জয়েন করেন? না, আমি হেড অফিসে। আইডিএলসি তখন একটাই অফিস ছিল, তখন ইট ওয়াজ নো সো হাদি মেনশনে একটা ফ্লোরে তাদের অফিস ছিল। ইট ওয়াজ নট এ বিগ অপারেশন দোজ ডেজ। আমার মনে 45 না 50 জন লোক ছিলাম আমরা। It was the first leasing company in Bangladesh ওই সময়। And ভাইয়া আইবিএতে জয়েন করেন? আইবিতে জয়েন করি ইভিনিংয়ে, কারণ আমি চাকরিতে জয়েন করে ফেলি 26 ব্যাচে। বাট আমি ওই ইউনিলিভারে জয়েন করা পর্যন্ত 93-তে আই কুড ফিনিশ 11 কোর্সেস। পরে আর কন্টিনিউ করতে পারিনি, ইউনিলিভারে চলে গেলাম, দেন দেশের বাইরে চলে গেলাম পোস্টিংয়ে বিভিন্ন জায়গায়। আর করা হয়নি ওইটা আর কি। ভাই ইউনিলিভারি চাকরি সুবাদে কোন কোন দেশে আপনার যাওয়া হয়েছে? আমি 2টা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট করি। আমি 98 থেকে 2001-এ করি ইউনিলিভার পাকিস্তানে, তখন এটাকে বলতো লিভার ব্রাদার্স পাকিস্তান লিমিটেড। ওখানে আমি প্রথমে জয়েন করি কমার্শিয়াল ম্যানেজার আইসক্রিম ডিভিশনের জন্য। দে ওয়ার নাম্বার 1 ইন আইসক্রিম বিজনেস। ইউনিলিভার কিন্তু দোজ ডে দে ওয়ার নাম্বার 1 গ্লোবালি। অনেকে অবশ্য চিনে না, অনেকে হয়তো ব্র্যান্ডকে চিনে, ম্যাগনাম, কর্নেটো, ফিস্ট, এগুলো হচ্ছে ইউনিলিভারের ব্র্যান্ড। হ্যাঁ, সো ইট ওয়াজ এ ফান বিজনেস ফর মি, কারণ আমি কখনো কাজ করি না। এখানে কাজ করেছি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ এইসব নিয়ে। ওখানে হ্যাঁ, ইট ওয়াজ এ টোটালি নিউ প্রোডাক্ট, অ্যান্ড ইট ওয়াজ ফুল অফ লার্নিং, এক্সিলেন্ট টাইম। অ্যান্ড ডিসপাইট অনেকের আন্ডারস্ট্যান্ডিং অফ পাকিস্তানি পিপল, আই থিঙ্ক দে আর ভেরি ওয়ার্ম। সেখান থেকে ভাইয়া কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন? যেমন আমাদের একটা পাকিস্তানি পিপলদের সম্বন্ধে নেগেটিভ একটা ধারণা থাকে পয়েন্ট। আপনি তো ওখানে ছিলেন, ওখানে কর্পোরেট কালচারটা বা পিপলটা বা ফুড কালচার এই সম্পর্কে বিশেষ কিছু বিষয় যদি বলেন, সেগুলো কেমন ছিল? ইন্টারেস্টিং। ফার্স্ট অফ অল ফর আস ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি বলবো আই গট ম্যারিড ওয়েল আই ওয়াজ দেয়ার। আমি যাই 98-এ, উই গট ম্যারিড 99। সো আমার ওয়াইফও আমার সাথে জয়েন করেন ওখানে। আমাদের বাংলাদেশি, হ্যাঁ সে বাংলাদেশি। মানে আমার ফ্যামিলি গল্প বলো, আমাদের একটা মাল্টিন্যাশনাল ফ্যামিলির মতো আর কি। আমার ওয়াইফের জন্ম হয়েছিল কলকাতাতে। ওর বাবা যখন পোস্টিং ছিল ফরেন সার্ভিসে, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড যুদ্ধটার সময় আর কি, 1971-এর দিকে। আমার জন্ম ঢাকায়, আমার বড় ছেলের জন্ম পাকিস্তানে,
আমার মেজর ছেলের জন্ম ঢাকায়, আবার ছোট ছেলের জন্ম হচ্ছে দুবাইতে। সো আমি সবসময় ওইভাবে বলেছি, মোর অফ এ মাল্টিন্যাশনাল ফ্যামিলি। সো কামিং ব্যাক টু দ্যাট ইউর কোশ্চেন, যে হ্যাঁ আমি পাকিস্তানে কমার্শিয়াল ম্যানেজার আইসক্রিমে কাজ করি 2 বছর, আর 1 বছর কাজ করি সাপ্লাই চেইনে। বিকজ ইউনিলিভার একটা সুন্দর স্ট্রাকচার সিস্টেম ছিল। ইফ ইউ ওয়ান্ট টু বি এ CFO অথবা ফাইন্যান্স ডিরেক্টর, ফাইন্যান্সের বাইরেও একটা এরিয়াতে কাজ করতে হবে। সো অ্যাজ এ পার্ট অফ দ্যাট আই ওয়াজ আস্কড টু ওয়ার্ক ইন সাপ্লাই চেইন। এগেন দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। নাও আমার যে চমৎকার জিনিসটা ছিল যে আইসক্রিম বিজনেস ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং ইন পাকিস্তান। আমার যদি প্রফেশনাল দিকে চিন্তা করি, অ্যান্ড বিং এ CFO কমার্শিয়াল ম্যানেজার, আমার ওই সময়টাতে 2 বছরে একটা বড় ধরনের অ্যাক্টিভিটি আমরা নেই। ধরো আমি যখন যাই, উই টু হ্যাভ 11 ফ্যাক্টরিজ। আমরা 11 ফ্যাক্টরিকে সারা পাকিস্তানে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, ছোট বড় ফ্যাক্টরি ছিল। 2টা বড় ছিল, একটা হচ্ছে করাচিতে ঠিক বাইরে বেলুচিস্তানের বর্ডারে ছিল, আরেকটা ছিল লাহোরে। ওই 2টা বড় ছিল, আর ছোট আরও বিভিন্ন জায়গায় ইসলামাবাদ, পেশোয়ার, এসব বিভিন্ন জায়গায়, কোয়েটা ছোট ফ্যাক্টরি ছিল। সব মিলে 11টা ফ্যাক্টরি ছিল। সো উই ক্লোজ ডাউন 11টা থেকে আমরা 2টাতে নিয়ে আসি। মানে এটা বড় করে করেন হয়তো, বড় 2টা করেছি, কারণ ওটাতে হয় কি, এত ফ্যাক্টরি ইউনিলিভার যে স্ট্যান্ডার্ড, ওটা ওরা অ্যাকোয়ার করেছিল। একটা পোলকা বলে একটা কোম্পানি ছিল। সো ওটাস কাইন্ড অফ অফশুট অফ ইগলু, বাংলাদেশে যে লিবারেশন যেটা ছিল, ওদের থেকে অ্যাকোয়ার করে নেয়। সো উই ক্লোজ ডাউন দ্যাট বিজনেস টু মেক দ্য অপারেশনস মোর এফিশিয়েন্ট অ্যান্ড কোয়ালিটি কনসিয়াস। সো আই থিঙ্ক ওইখানে আই হ্যাড এ বিগ রোল টু প্লে। আর আমরা আরেকটা যেটা করি, যে আমরা একটা ডিস্ট্রিবিউশন, কারণ পাকিস্তান কিন্তু বাংলাদেশের হচ্ছে 5-6 গুণ বড়, ইজ এ হিউজ কান্ট্রি। এই যে 2 ফ্যাক্টরি থেকে যে সারা পাকিস্তানে ছড়ে দিতে হবে আইসক্রিম, এই ডিস্ট্রিবিউশন ওয়াজ সামথিং ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। ইটস এ কোল্ড চেইন, ইটস নট একটা সিম্পল ট্রাকে ঢুকাই দিলাম। সো ওইখানে আমরা একটা বড় ধরনের একটা মডেল তৈরি করি, দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল। সো ডুইং অল দোজ অ্যাক্টিভিটিস উই অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড আইসক্রিম বিজনেস। আমি আর বেশি বললাম না, কারণ ওখানে অনেক কিছু ইন্টারেস্টিং টস্টিংয়ের জিনিস আছে, এটা হয়তো অডিয়েন্স পুরোপুরি ধরতে পারবে না। সো আমি বাট আমরা ওই টার্ন অ্যারাউন্ড আইসক্রিম বিজনেস, দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো। আর সাপ্লাই চেইনে ঢুকে আমি অনেক কিছু শিখি। বাট ইন জেনারেল পিপল আই ফাউন্ড ভেরি ওয়ার্ম। আমার কোনো আনটুয়ার্ড কোনো এক্সপিরিয়েন্স ফেস করতে হয় নাই। হয়তো একটা ঘটনা আমার মনে আছে, ইসলামাবাদে একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে কিছু অনেক ফরেনারও ছিল। একটা পার্টিতে কথা বলতে বলতে একজন লোক, আমার এক সেলস কলিগ, এসে বলতেছিল যুদ্ধের সময় ওখানে আই লস্ট মাই ব্রাদার, ওই বাংলাদেশের যুদ্ধে। হ্যাঁ, তো একটু তাচ্ছিল্য আকারে বলতেছিল যে ইট ওয়াজ নট, মানে বাংলাদেশকে একটু ক্রিটিসাইজ করেই ওটা বলতেছিল। তখন আমার মাথায় তখনই সাথে একটা রেসপন্স চলে আসছে, ইউ লস্ট ইউর ব্রাদার অ্যান্ড উই লস্ট মিলিয়ন্স অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। ওটা বলার পরে সে চুপ মেরে গেছে। সো দ্যাট ওয়াজ অনলি ইনসিডেন্স আই ক্যান থিঙ্ক অফ। বাট সেটা আমি বলছি ধরেন 98-99 ঘটনা। বাট আমি রিসেন্টলিও পাকিস্তানে ভিজিট করেছি। আমি আইসিএমআইবির প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন প্রোগ্রামে, আমি আবার 2010 সালে ইউনিলিভারে থাকতেই গিয়েছি। থিংস হ্যাভ চেঞ্জ ট্রেমেন্ডাসলি। তখনও অনেক এই ধরনের এক্সপিরিয়েন্স আমাকে বলেছে, যদি আমরা ফেস করি নাই। ওরা কিন্তু খুব পজিটিভ বাংলাদেশের ব্যাপারে, এবং ওরা এখন রিয়েলাইজ করে ইট ওয়াজ এ মিস্টেক, ইট ওয়াজ এ গেম অফ পলিটিশিয়ানস। ইভেন আমাদের যে আন্দোলনের পরে যে অগস্টের গত তারপরে আমি গিয়েছিলাম, অ্যান্ড আমার এত ভাল লাগছে, ওরা কিন্তু আমাদের যে স্লোগান, আমাদের ছেলেরা যেসব স্লোগান দিচ্ছিল, ওই স্লোগান পর্যন্ত ওদের মানে ড্রাইভারদের মুখে মুখে। আচ্ছা, ইট বিকাম সো পপুলার। সো আই সি লট অফ রেসপেক্ট ফর বাংলাদেশ এখানে, নিচের লেভেলে উপরের লেভেলে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন। বাট আমি বলবো না এটা এই ওভারওয়েলমিং পজিটিভ ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ, যেটা আমার সময় ছিল না, যে 98 to 2001, এটা আমি দেখছি আরও দিনকে দিন এটা আরও ভালো হচ্ছে। ফুড কালচার বলতে তো না, আই পুট অন লট অফ ওয়েট। আমি যখন যাই, আমার মনে আছে পাকিস্তানে পোস্টিং, আই থিঙ্ক মাই ওয়েট ওয়াজ I think 72 kg. I crossed 110. 110. So that says it all. যে ফুড ইজ, ওখানে আর কি মাংসর বাইরে কিছু নেই, কাবাব বেশি, কাবাব, and it was too good. এখনও একই কালচার,
Lahore has its own culture. ও ধরনের খাবার কি ভাই বাংলাদেশ কি পাওয়া যায়? আমরা যে অনেক কাবাব দেখি, লাহোরি কাবাব, বাংলাদেশে পাশাপাশি পাওয়া যায় কাবাব। অনেক, বাট আনফর্চুনেটলি আমার যে এখন কুক আছে সেও কিন্তু পাকিস্তানে 17 বছর 18 বছর কাজ করেছিল আর কি। সো সেই হিসাবে আমি তাকে পাইছি। সো আই গেট দ্য টেস্ট অফ ইট, বাট কিছু কিছু রেস্টুরেন্ট আছে তারা ভালো করে। যেরকম আমি একটা আমার ছেলে নিয়ে গেছিল পেশোয়ারি বলে বোধহয় একটা, হ্যাঁ, পেশোয়ারি একটা আছে, হ্যাঁ। ইট হ্যাজ ইউ গেট some kind of taste, original taste. অরিজিনাল টেস্ট আছে। পাকিস্তানি টেস্টটা পেশোয়ারি পাওয়া যায়। হ্যাঁ, ওটা পাকিস্তানের, আবার এটা পেশোয়ার টাইপের, মানে ইটস নট সো টিপিক্যাল পাকিস্তান। লাহোরি খাবারটা আরেকটু অন্যরকম। হ্যাঁ, লাহোরি কাবাব একরকম, আবার করাচির খাবার আরেকটু ডিফারেন্ট। যেরকম নর্থ, মানে নর্থ সাইড অফ পাকিস্তান, ওয়ান্ডারফুল কান্ট্রি। মানে ওদের আসলে এটা পাকিস্তানের যে বিউটি, অ্যাজ এ ন্যাচারাল বিউটি, ইট ইজ হাইলি আন্ডারস্টেটেড। আমরা খালি ইন্ডিয়ার কথা বলি আশেপাশে, ওদেরও কিন্তু চমৎকার সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা নিয়ে আসলে খুব বেশি কথা বলা হয় না। একটা জায়গার নাম যদি মেনশন করেন ভাই। আমি যেরকম গিলগিট, আমার একটা জায়গা আছে চমৎকার, গিলগিট, চিত্রাল, হানজা ভ্যালি, সোয়াদ ভ্যালি। সো দিজ আর মানে স্টানিং। মানে অনেকে বলে যে মানে সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডটা এখানে চলে আসছে, এন্ড ইটস অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের মতো। নাথিয়া গলি, সুইজারল্যান্ড অফ এশিয়া, সুইজারল্যান্ড অফ এশিয়া ইউ ক্যান সে। মানে আমি বলবো সুইজারল্যান্ডের চেয়ে বিউটি চেয়ে কোনো অংশ কম না। কারণ আমরা কিছুদিন আগেও গিয়েছিলাম, যেহেতু আমাদের বড় ছেলে জন্ম হয়েছে ওইখানে, সো এটা একটা উইকনেস তো ছিলই। তো ভাইয়া এখন একটা ভিসা নিয়ে প্রশ্ন করি। আপনি যে পাকিস্তানে গেলেন ভাইয়া, তো অনেক দেশে ভিজিট করেছেন, তো পাকিস্তানের ভিসা থাকলে তো বিভিন্ন দেশের ভিসা হয় না, এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করেন? এটা সবাই আমাকে বলে, বাট আমার কখনো ফেস করতে হয় না। আমি যেরকম কাজ করেছি, আমি পাকিস্তানে কাজ করেছি, আমি ইরানে গিয়েছি অনেকবার। কারণ আমি যখন মিডল ইস্টে পোস্টেড হই, তখন কিন্তু আমার দায়িত্ব ছিল 6টা জিসিসি কান্ট্রিজ প্লাস ইরান অ্যান্ড ইয়েমেন, এই কান্ট্রিগুলো ছিল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যত প্রবলেমেটিক কান্ট্রি সব জায়গায় আমি ভিজিট করতে হয়েছে এবং কাজ করেছি। বাট আমি বলবো আল্লাহর রহমতে কোথাও ওরকম ফেস হয় না। একবার শুধু ইউএসএ ভিসা দিতে আমার ফ্যামিলিকে দিয়ে দিল 2 দিনে, আমারটা দিতে দিতে বোধ হয় 5-6 মাস লেগেছিল। দ্যাট ওয়াজ অনলি টাইম। বাট ওটার রিজনটা কী ছিল এটা আমি জানি না, আমি এটা অ্যাট্রিবিউট করবো না। বাট আই নেভার হ্যাড প্রবলেম, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা ওই প্রফেশনাল জার্নিতে চলে যাই। দেন আপনি পাকিস্তান থেকে, মানে ইউনিলিভার থেকে, তারপর রবিতে না, তখন আবার বাংলাদেশে ব্যাক করি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অফ বাংলাদেশ ইউনিলিভার। ওটা হচ্ছে 2001 সালে ব্যাক করি। আমি এখানে ছিলাম প্রায় 2004-এর আর্লি পর্যন্ত। 2004-এ আবার চলে যাই আমি মিডল ইস্টে, বেসড ইন দুবাই। আমরা ওই মিডল ইস্টের ইউনিলিভার আরেবিয়া বলে কোম্পানিটার নাম। ইট ওয়াজ এ গ্রুপ অফ কোম্পানিজ, যেটা বললাম 6টা জিসিসি প্লাস ইরান ইয়েমেনকে নিয়ে একটা দায়িত্ব ছিল। প্রথমে গ্রুপ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, পরে ওটা গ্রুপ ফাইন্যান্স ডিরেক্টর পজিশনটা হয়। সো ওখানে ছিলাম প্রায় 3 বছর। তারপর আমি 2007 সালে ব্যাক করি বাংলাদেশে অ্যাজ ন্যাশনাল ফাইন্যান্স ডিরেক্টর, অ্যান্ড দেন আই লেফট 2010 ফর ইউনিলিভার। তারপর রবি, হ্যাঁ, 2010 সালে ইউনিলিভার ছেড়ে। আচ্ছা ভাই, রবির ব্যাপার যখন আসে, আমরা একটা নিউজ প্রায় দেখছি আপনার সাথে, মনে হয় সম্ভবত রবির সাথে কোনো একটা মামলা চলছে, আপনি হয়তো মামলা করেছেন। এই বিষয়টা যদি একটু বলেন। রবির মতো এত বড় একটা কোম্পানি, বা সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি, রাইট ভাই? তো সেখানে আপনি একজন সিঙ্গেল পার্সন হয়ে মামলা করলেন, সেটা কি আদৌ সার্ভাইভ করা সম্ভব হয়েছে, বা কেন করলেন? না, এটা খবরটা তো সত্যি। এটা মানে আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইন রবি অ্যান্ড রবি আগজিয়াটা। 12 বছর কাটিয়েছি, অ্যান্ড আমি বলবো রবি অনেকভাবে আমাকে গ্রুম করেছে। আই গট ওয়ান্ডারফুল লিডার্স লাইক, আমি যদি বলি তানসি জামাল ইব্রাহিম, ওনার মতো লিডার ছিলেন। তানসি গাজালির মতো লিডার, মানে মাল্টিন্যাশনালের মতো ওনারা চিন্তা ভাবনা করতেন, অ্যান্ড দে গ্রুম মি। সো আমার প্রচুর ইনডেটেডনেস আছে রবি আগজেটের প্রতি। আমাকে যে সিও বানিয়েছেন, দ্যাট ওয়াজ রিফ্লেক্টিং দেয়ার ট্রাস্ট অ্যান্ড ফেথ। হ্যাঁ, ওই সময় কেউই করেন, অনেক বড় বড় কোম্পানি আছে। সো সবই কিন্তু পজিটিভ ছিল। পরে যেটা হয়, সবসময় একটা চেঞ্জ তো ইজ এ কনস্ট্যান্ট। গ্রুপ লেভেলে কিছু লিডারশিপে চেঞ্জ আসে, অ্যান্ড যেটা অনেক সময় হয় যে গ্রুপ লেভেলে যখন চেঞ্জ আসে, ডাইনামিক্স চেঞ্জ হয়ে যায়। আর নতুন যে লোক আসছে তাদের মাইন্ডসেট একরকম থাকে, বাট আনফর্চুনেটলি ওখানে লিডারশিপ চেঞ্জ হয়। ইটস লাইক তোমার বাংলাদেশের একজন ডেস্কো বা ওয়াসার এমডিকে যদি বসা দেওয়া হয় গ্রামীণ ফোন বা রবির এমডি, ইউ ক্যান থিঙ্ক অফ দ্য কালচারাল চেঞ্জ। সো ওই ধরনের কিছু চেঞ্জ আসে, অ্যান্ড দ্যাট ওয়াজ ডিস্টার্বিং দ্য হোল গ্রুপ।
এবং শুধু আমার সাথে যে ইনজাস্টিস হয়েছিল সেটা না, আরও কিছু সিনিয়র অফিসারদের সাথে এরকম ইনজাস্টিস। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। হয়েছিল যখন আমি রিজাইন করি, তারপর আমার আসলে সেটেলমেন্টে একটা ঝামেলা হয় ইনকোয়ারি, বাট ফাইন্যান্সিয়াল যে সেটেলমেন্টটা আর কি, হ্যাঁ ওটা ঠিক সঠিকভাবে করতে পারেনি এবং এখানে অনেক কনসপিরেসি হয়েছিল। সো ওই সব চ্যালেঞ্জ করে আমি কোর্টে গিয়েছিলাম, 227 কোটি টাকার একটা মামলা দায়ের করেছিলাম মানি স্যুট বাংলাদেশের কোর্টে, যেটা 2022 সালে। বাট আনফর্চুনেটলি বাংলাদেশের যে লিগ্যাল সিস্টেম, আমার মনে হয় না আমি যে কারণে করেছিলাম, ফার্স্ট অফ অল টু প্রোটেক্ট মাই ডিগনিটি। আই নো দে হ্যাভ ফ্রেমড মি and I wanted them to be exposed and publicly, because ওরা যেভাবে আমাকে হিউমিলেট করেছে, I want them to be humiliated in public. That was my main objective. Money was never the primary issue. And people should not get away. I always stand for dignity, honesty and integrity. All my life I have done that, and যারা আমার সাথে ক্লোজলি কাজ করে তারা জানেন। সো সেই জন্য কিন্তু ওটার জন্য আমি কিন্তু কোর্টে যাওয়া, হ্যাঁ আমার অথবা আমি সেপারেট সেটেলমেন্টও করতে পারতাম, বাট ওই সময়ের মধ্যে না গিয়ে আমি লিগ্যাল সিস্টেমে ঢুকে যেটা বুঝলাম, প্রথমে আমি বুঝলাম 4-5 বছর লাগবে। এখন দেখা যাচ্ছে যে 4 বছর যেভাবে কাজ হচ্ছে, এখন পর্যন্ত প্রপার ওয়েতে একটা হিয়ারিং শুরু হয়নি। এটা উই ক্যান আন্ডারস্ট্যান্ড কেন হয় নাই, কেন হবে না, আগামী 10 বছরের সেটেল হবে কিনা সন্দেহ। বাট দুঃখজনক ব্যাপারটা হচ্ছে কি, এই যে রবি প্লাস 4 জনের বিরুদ্ধে আমি এখানে ডিফেন্ডেন্ট হিসেবে আছেন। মানে মামলাটা ভাই আপনি মানে রবির এবং আরো 4 জনের, যেহেতু এটা মানি স্যুট, এটা অবশ্যই একটা কোম্পানি থাকতে হবে। হ্যাঁ, সো কোম্পানিকে আমি একটা করেছি, আর যে 4 জন লোক এই কনসপিরেসিতে ইনভলভ ছিল তাদেরটা আনা হয়েছে। লেটেস্ট আপডেট হচ্ছে 4 জনের মধ্যে 2 জন আর আকজিয়াটাতে নাই। মানে আকজিয়াটা বলতে রবিতে নাই, রবি বোর্ডে ছিল তারা। এটা কিন্তু ডাইরেক্টলি আমার যে কনসপিরেসিটা হচ্ছে, ইটস নট ইন বাংলাদেশ, মানে আমার সাথে কেসটা এটা কিন্তু করা হচ্ছে মালয়েশিয়াতে। সো ওইখানে আমি আই ডোন্ট ব্লেম এনিওয়ান ইন বাংলাদেশ, যারা বাংলাদেশে কাজ করে। আই থিঙ্ক দে আর ভেরি হ্যাপি উইথ মি অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট টিম। সো ওখানে এটা কনসপিরেসিটা হয় ওইখানে। সো ওরা প্রত্যেকে বিভিন্নভাবে রবির বোর্ডে ইনভলভ ছিলেন, অথবা আমার ডাইরেক্ট বস ছিলেন গ্রুপে। সো ওইটা এখন কেস চলতেছে। বাট এখন মুশকিলটা হচ্ছে কি, 2 জন চলে গেছে এবং যেইভাবে যে তালে আমার কোর্ট কেস প্রোগ্রেস করছে, তাতে আরও 2 জনও বেশি দিন থাকবে না। আর আমার যে মানে পেইন আউটসে, যে উদ্দেশ্যটা আমি করছি, যখন এই ডিসিশন আমাদের কোনো একদিন আসবে, এটা যদি আমার পুরোপুরি ফেভারেও হয়, তখন তো ওরা থাকবে না, এই থাকবে না। বাট ওরা কিন্তু রিয়েল জাস্টিস হলো না। মানে এই কাজটা আমি দেখতেছি যে I don't think I'll get the justice that I've been looking for. So money is not the problem. আল্লাহর রহমতে আমাকে এতদিন কাজ করেছি, যাই করেছি, মানি নিয়ে আমি কখনো চিন্তা করি না। আল্লাহ রিজিকের মালিক এবং আমার যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। সো মানি ওয়াজ নেভার ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। বাট আমার কথা হচ্ছে জাস্টিস, প্রবলেম আমি ডিগনিটিটাকে রিকভার কর। যার ড্যামেজ তো হয়ে গেছে একবার। বাংলাদেশে ইটস লাইক একটা পানির ভিতরে একটা ছোট্ট বসালে, একটা কালির পড়লে, এটা পুরো পানিটা নষ্ট হয়ে যায়। সো আমি যতই চিৎকারি করে বলি যে আমি আই এম ক্লিন অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, ইট উইল নট বি ডান টিল দ্য টাইম রিয়েল ভার্ডিক্ট কামস। সো এটা হচ্ছে বাংলাদেশের লিগ্যাল সিস্টেম, আনফর্চুনেটলি। বাট একটা জিনিস আমি একটা লেখা লিখেছিলাম, ওটা পরীক্ষিত একজন কমেন্ট করেছিল
অ্যান্ড আই ফাইন্ড ইট ভেরি ভেরি ইন্টারেস্টিং। সেটা বলেছিল যে ইন বাংলাদেশ কমিটিং এ ক্রাইম ইজ ইজিয়ার দেন গেটিং এ জাস্টিস। কমিটিং এ ক্রাইম ইটস লাইক জাস্ট লাইক দ্যাট, হ্যাঁ, বাট to get a justice, হ্যাঁ, you have to wait for decades. So very interesting. and you never know when it will happen. It will come under Right. so যেটা আমরা করি আর কি, বাংলাদেশে থাকতে আল্লাহর নামে ছাড়িয়ে দিলাম আর কি, একদিন কিছু একটা হবে, দেখা যায়। আচ্ছা মাহাতুব ভাই, আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন সিইও হলেন রবির, এর আগের কথা যদি আমি চিন্তা করি কিংবা ইভেন এখনও, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বাংলাদেশি ছেলেমেয়েরা সিইও হতে পারছে না, সিএক্সও লেভেলে যেতে পারছে না, কিংবা এমডি হতে পারছে না। তো এই যে এখানে আসলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে গ্যাপটা কোথায়? কেন আমাদের ছেলেমেয়েরা সিইও হতে পারছে না, সিএক্সও লেভেলে যেতে পারছে না, এমডি হতে পারছে না, কিন্তু অন্য কোনো দেশে দেখছি যে তারা হতে পারছে, অন্য কোনো দেশি কিংবা অনেকে ইয়াং এজে চলে যাচ্ছে। এই সম্বন্ধে যদি একটু কাইন্ডলি বলেন। এটা আমি বলবো যে আসলে আমাদের যথেষ্ট ট্যালেন্ট আছে, হ্যাঁ ট্যালেন্ট আছে, যেটা অফেন যেটা হয় কনফিডেন্সের একটু অভাব থাকে যে আমি পারবো। আর আরেকটা বড় জিনিস আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলবো, ইফ ইউ রিড মাই বুক বিয়ন্ড বটম লাইন্স, এখানে দেখবেন যে আমরা আমাদের নিজেদেরকে টেনে নিচে নামাই। আচ্ছা, আমি যদি কখনো আমার সিইও হওয়ার এক্সপিরিয়েন্সটা বলি, দ্য কাইন্ড অফ চ্যালেঞ্জেস আই ইনিশিয়ালি ফেসড, আমি বলবো ইট ওয়াজ নট ভেরি প্লেজেন্ট। ওয়েন ইউ লুক দ্যাট, আমার যখন অ্যানাউন্সমেন্টটা হলো, আমি সেপ্টেম্বরে টেক ওভার করি, জুলাইতে 2016 সালে জি অ্যানাউন্সমেন্টটা হয়, ইট ওয়াজ এ ওভারওয়েলমিং রেসপন্স, সারা বাংলাদেশে এটা সেলিব্রেশন, মিডিয়াতে ইট ওয়াজ এ সেলিব্রেশন, ইট ওয়াজ সো গুড। বাট আমি যখন টেক ওভার করি, ইট ওয়াজ নট সো গুড। অ্যান্ড দেখা গেছে যে আমাদের নিজেদের লোকরাই ডোন্ট অ্যাকসেপ্ট ইট সো ইজিলি। ধরো অনেকে যারা আমার কলিগ ছিল, পিয়ার্স ছিল, তাদেরকে আমি দোষ দেই না, তারা মনে করতো ওরা তো হি ওয়াজ জাস্ট ওয়ান অফ মি, ওয়ান অফ আস, ও এখন সিও হয়ে গেছে, ওকে আমার চেয়ে বেশি বুঝে কিনা, এই ধরনের একটা ইয়ে আছে, দে ডোন্ট ট্রিট ইউ লাইক এ সিও, দে ওয়ান্ট টু ট্রিট ইউ লাইক কলিগ। ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, এরকম কিছু। ইনফিরিয়রিটি কমপ্লেক্সও বলবো না, এই যে চেঞ্জ ইন রোলটা হয়ে গেছে, হঠাৎ করে আমি একটু উপরে চলে গেলাম, ওরা থেকে গেল, এই জিনিসটা আমাদের মাইন্ডসেট, আমরা শুধু আমার ক্ষেত্রে না, আমি অনেকের সাথে আলাপ করেছি, তারা এই জিনিসটাকে পজিটিভলি নিতে পারে না। ইনিশিয়ালি সাপোর্ট থাকে, বাট যখন রিয়েল অ্যাকশন শুরু হয়, দ্যাট ক্রিয়েটস এ কনফ্লিক্ট, যেটা বাইরে হয় না, কারণ বাইরে কিন্তু এজ ডিফারেন্সেস, দিস অ্যান্ড দ্যাট ইজ হার্ডলি মেক্স এনি ডিফারেন্স। ইন্ডিয়ানদের যদি আমরা দেখি, অনেক আমার কলিগ ছিল, তারা কিন্তু একজন আরেকজনকে টানে, কিন্তু এই সিচুয়েশানে কিন্তু আই রিয়েলি হ্যাড টু স্ট্রাগল এ ইয়ার অর টু এই লোকাল জিনিসটাকে ম্যানেজ করা। এখানে ভাই আমি একটু অ্যাড করি, আমার অবজারভেশন, আমি দেখেছি যে ধরেন সিমিলার পজিশনে, ধরেন বাংলাদেশি কালচারে যদি একজন সাদা চামড়ার অথবা একটা একজন ফরেনার বসে, তখন কিন্তু সবাই কোঅপারেট করছে। হ্যাঁ, ইউ আর রাইট, আমি ওটাতেই আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, সো বাংলাদেশে আমি একটা সিও হলেই ইট ইজ গোয়িং টু বি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, তা কিন্তু না। একটা সাদা চামড়াকে বসা দেওয়া বা একটা বিদেশিকে বসা দেওয়া দিলে তারা আরও কমফোর্টেবল ফিল করে। সো ফার্স্ট অফ অল আই থিঙ্ক উই আর টু ব্লেম, উই বাংলাদেশিস আর টু বি ব্লেমড ফর আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস আওয়ার ওন লোকাল লিডার্স। কারণ এন্ড অফ দ্য ডে একটা লিডার সাকসেসফুল হবে যখন আমার টিমে ফুল সাপোর্ট থাকবে। একটা যুদ্ধে গেলে আমার সেনাপতি থাকে, সেনাপতির পিছনে সোলজাররা যদি ঠিকমতো কাজ না করে, সেনাপতিকে একাকে যুদ্ধ জিততে পারবে? অবশ্যই। এবং লিডারশিপ ইজ অল অ্যাবাউট দ্যাট। আমার কথা হচ্ছে আমার লিডারকে যদি আমি সাপোর্ট দিই, সো এই জিনিসটা কি আমরা তিনজন এখানে আছি, আমরা তিনজনই হ্যাভিং সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, রাইট? এটা কি বিদেশিরা বুঝতেছে না? যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা জানে এখন মাথা করে বসাইলেই ঝামেলা শুরু হয়ে যাবে, আমি কেন নিজের ফাট করছে, দরকার কি আরেকজনকে বসাই। হ্যাঁ, আমার মনে এটা একটা ইনসাইট আমার অবজারভেশনে। আর আরেকটা জিনিস আমি বলবো যে আমি একটা থিওরি কথা সবসময় বলি, এটাকে বলি আমি জিটিএম থিওরি, গিভার, টেকার অ্যান্ড ম্যাচার। আমাদের দেশে এই জিনিসটা আরও বেশি। ম্যাচারটা কারা আমরা বুঝি না, একটা বলি না হাওয়া বুঝে চলা, যেদিকে হাওয়া সেখানে। ধরো আমাদের প্রচুর ট্যালেন্টেড লোক আছে, ট্যালেন্টেড লোকরা তারা ট্যালেন্ট ব্যবহার না করে রিস্কটাকে অ্যাভার্স করার জন্য ওরা ওই হাওয়া বুঝে চলার দিকে চলে যায়। তাতে স্ট্রেস কমে যায়, তাতে চ্যালেঞ্জ কমে যায়। বস ইয়েস বলে আমি ইয়েস,
এই যে হাওয়া বুঝে চলার গ্রুপটা বাংলাদেশ অনেক বেশি। আমার ধারণা এই সংখ্যাটা হবে 75%-এর উপরে, যার ফলে কি অনেকের ট্যালেন্ট আসছে, ক্যাপাসিটি আসছে, কিন্তু বিকজ অফ দ্যার অ্যাটিটিউড অ্যান্ড আমার রিস্ককে অ্যাভয়েড করার একটা অ্যাটিটিউডের জন্য আর ওরা ওই উপরে উচ্চ শিখরে পৌঁছতে পারে না। আর আরেকটা গ্রুপ হচ্ছে টেকার হচ্ছে যারা একটু সেলফিশ থাকে, খালি মানুষের থেকে নিতে জানে, দিতে জানে না। এটার এক্সাম্পল হিসেবে একটা সুন্দর এক্সাম্পল ব্যবহার করি, যেরকম আমরা স্কুল লাইফে বা কলেজ, ইভেন ইউনিভার্সিটি লাইফে আমাদের যখন আমরা যারা একটু অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট, পরীক্ষার আগে গিয়ে নোট খুঁজি, সবার কার্ড নোট খুঁজি, ভালো স্টুডেন্টদের ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদের, ওদের কাছে নোট চাইলে তুমি মনে থাকবে যে চেহারা কিরকম, তুমি তোমার মানে হার্টের একটা অংশ দিয়ে দিচ্ছ বা রক্ত মানে মাংস পিণ্ড খুলে তাকে দিয়ে দিচ্ছ, মানে ওর এমন একটা লুক দেয়। সো এরকম আমি পাইছি যে অনেক কাছে না বলতে পারে না, ওরা আবার দুইটা নোট তৈরি করে রাখে, একটা নিজের জন্য আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউট, কেউ চাইলে তাকে দিবে। সো এরা হচ্ছে টেকার গ্রুপ, রাইট? বাট টেকার গ্রুপ ইজ ফাইন ফর ইফ ইউ আর রিসার্চার, টিচার, এই ধরনের কাজের জন্য বা সায়েন্টিস্ট, তাদের জন্য টেকার ইজ ফাইন, দ্যাটস নট। বাট কর্পোরেট ওয়ার্ল্ডে আসতে গেলে ইউ হ্যাভ টু বি গিভার। গিভার হচ্ছে দে আর দ্য টাইপ অলওয়েজ সে ইয়েস টু থিংস, এবং বসরা সবসময় পজিটিভলি নিবে, এবং দেখা যাবে যে এদের উপরে বসরা ট্রাস্ট করে বেশি, পিয়ার্সরাও ট্রাস্ট করে বেশি, এবং সবের কাজ ওদের উপর চাপায় দেয়, অ্যান্ড দে আর অবভিয়াসলি এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। সো এই গ্রুপটা কিন্তু হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম দ্য সিইও। কিন্তু এখন এদেরটা হয় কি, ওরা যেহেতু বার্ন আউট হয়ে যায়, অ্যান্ড সাম পিপল টেক অ্যাডভান্টেজ অফ ইট। যখন আচ্ছা আমি যদি জানি তুমি একটা কিছু বললে তুমি কাজটা করে দিবা, আমার কিন্তু আশেপাশের লোকও দেখবে, সবাই কিন্তু তোমার কাছে আচ্ছা চাপায় দিচ্ছে, বসও দিচ্ছে, পিয়ার্স গ্রুপও দিচ্ছে, তখন হয় কি তারা বার্ন আউট হয়ে যায়। সো আই রেড দ্যাট পার্টিকুলার রিসার্চ আর্টিকেল টু হাউ ক্যান উই প্রোটেক্ট দ্যাট বার্ন আউট, যে এটা বার্ন আউট যেন না হয়, দেন ইউ অ্যাকচুয়ালি ক্যান বিকাম এ পোটেনশিয়াল লিডার ওই অর্গানাইজেশনে বা অন্য অর্গানাইজেশনে। সো এইসব কিছু জিনিস যদি আমরা টেক কেয়ার করতে পারি, আমাদের ট্যালেন্টেড যে সেট অফ পুল অফ লিডার্স আছে তাদেরকে কিন্তু আমরা সিও বানাতে পারি। আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ শর্ট অফ কালচারাল কিছু জিনিস যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আই থিঙ্ক উই ক্যান সি মোর লিডার্স কামিং। মানে ইটস অল অ্যাবাউট লাইক মাইন্ডসেট অ্যান্ড কালচার, মাইন্ডসেট, কালচার এবং ভ্যালুস, এবং আমাদের যে এক্সিস্টিং যে বাঙালিদের যে মাইন্ডসেটগুলো আছে, কিছু মাইন্ডসেট হচ্ছে অফ ব্যাকডেটেড মাইন্ডসেট, ইউ হ্যাভ টু থ্রো দিস, লাইক ট্যাবু টাইপের এগুলো না ছাড়লে কিন্তু আমরা আসলে আনকনসিয়াসলি আমাদের লিডারদের পোটেনশিয়ালগুলো আমরা ইউজ করতে দিচ্ছি না। রাইট। মাহতাব ভাই, আপনি যে বইটা লিখেছেন, মানে আই ক্যাম টু নো লাইক লাস্ট ফেব্রুয়ারিতে বইমেলাতে বইটা বেরোলো, যে বিয়ন্ড বটম লাইন্স, এই সম্বন্ধে যদি একটু বলেন। না, বিয়ন্ড বটম লাইন্স আমি সবসময় যেটা বলি, একটা লিডার হতে গেলে কিন্তু আমরা সবসময় যখন লিডারকে ইভ্যালুয়েট করি, ওর সময় বিজনেস টার্ন অ্যারাউন্ড হয়েছে, টপ লাইন এত গ্রোথ আসছে, বটম লাইন এটা হয়েছে। অফকোর্স পার্সোনালি আই ফিল ডিউরিং মাই 5 years টাইম ইন Robi, we completely transformed the business in terms of top line, bottom line. দুই জায়গায় যদি বলি, we gained market share, did wonderful stuff with the team. Like আমরা বাংলাদেশের সবচেয়ে বড় মার্জার হয় এয়ারটেল এবং রবির মার্জার, এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মার্জার ইন টেলিকম সেক্টর গ্লোবালি, ইটস নট অনলি ইন বাংলাদেশ। সো গ্রেট ওয়ার্ক বাই দ্য টিম। আমরা 4Gতে লিডারশিপ নেই, উই ডিড IPO, তারপর আমরা ন্যাশনাল টিম স্পন্সর করা শুরু করি। সো এইসব করা শুধু, ওইগুলো তো অনেক কিছু করা হচ্ছে, বাট ইন দ্য প্রসেস আমার যখন আমি 2016 সালে আমাদের ROI ছিল -10%, অ্যান্ড ওয়েন আই লেফট ইট ওয়াজ ক্লোজ টু হাই সিঙ্গল ডিজিট, আই থিঙ্ক 8.5-9% হয়ে গেছে রেট অফ রিটার্ন। সো বিগ নেগেটিভ টু পজিটিভ টেরিটরিতে এসে প্রফিট দেখানো শুরু করে, দেন উই গট ইন টু IPO. So it was a tremendous journey and we completely turned around the business. But এটা হচ্ছে এই যে আমি যে এক্সপ্লেনেশন দিলাম, ইটস মোর অ্যাবাউট টপ লাইন বটম লাইন মাইন্ডসেট। ইটস অ্যাবাউট ওকে আমাকে বটম লাইন প্লাস আমি বিজনেস নাম্বার চেঞ্জ করি, টার্নওভার অনেক বাড়ছে। বাট রিয়েল লিডারশিপ বা ট্রু লিডারশিপ আছে, ইউ নিড টু হ্যাভ এ পারপাস, রাইট, অ্যান্ড ইউ নিড টু হ্যাভ কোয়ালিটিস বিয়ন্ড দ্যাট টপ লাইন অ্যান্ড বটম লাইন। এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে লেখা। সে ফর এক্সাম্পল, হাউ টু ডিল উইথ ইউর কালচার, আমার কীভাবে বসকে কীভাবে ডিল করতে হবে, বসকে কীভাবে রিড করতে হবে, হাউ টু ট্রিট মাই টিম মেম্বার্স। হ্যাঁ, যেরকম
আমরা যেরকম বসকে দেখলে দিনে 10 বার দেখলে 10 বার সালাম দিই, কিন্তু আমি নিচে যখন আমি আমার লিফটের থেকে নিচে নামতেছি আমার দারোয়ানকে দেখতেছি, তাকে আমি সালাম দিচ্ছি না, তার মানে ইউ হ্যাভ এ প্রবলেম উইথ ইউ লিডারশিপ। হ্যাঁ, সো ইউ আর ওয়ান সাইডেড এখানে। এই ধরনের যে থট প্রোভোকিং যে কথাগুলো আমি যে GTM থিওরির কথা বললাম, তারপর আমি বললাম যে ধরুন এখানে লেখা আছে যে একটা আমার একটা লেখা আছে যে হাউ কর্পোরেটস কন্ট্রোল দ্য মিডিয়া। Mindset হোয়াট এভার আই রাইট ইন দিস বুক ইট ইজ আউট অফ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, প্রতি শুক্রবার লিখতে গেলে তো কিছু আইডিয়া আসে। আমি যখন আমি BBC, CNN, আমি হার্ভার্ড বিজনেস রিভিউ রাখি, মানে অনেক কিছু পড়তে হয় এবং কন্টেম্পোরারি ইস্যুগুলো ওখান থেকে আমি পিক করি। হ্যাঁ, অনেক আমি পডকাস্ট দেখি, তোমাদের যেরকম পডকাস্ট এরকম আছে, পডকাস্ট থেকে ওখান থেকে আমাদের আইডিয়া আসে, তখন একটা জিনিস ক্লিক করে দেন, আই রাইট অ্যাবাউট ইট। বাট আমি ওইটা নিয়ে লিখি না যেটার সাথে আমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আমার প্রতিটা লেখা এটা পড়তে 3-4 মিনিট লাগে, কিন্তু এটার মধ্যে আমার একটা এলিমেন্ট অফ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে। এখানের মধ্যে সার্কাজম থাকবে, এটার মধ্যে হিউমার থাকবে। কারণ কর্পোরেট লেখা অনেকে প্রথমত কর্পোরেট, তারপর হচ্ছে ইংরেজিতে, এটা অনেকে মাইট ফাইন্ড ইট ভেরি বোরিং। সো আমি বোরিংটা এলিমিনেট করার জন্য আই অলওয়েজ টেক দ্য স্টাইল অফ সার্কাজম এবং কিছুটা হিউমার, এবং অফকোর্স হিউমারটা চেষ্টা করি বাংলাদেশের হিউমারটা নিয়ে আসতে, হ্যাঁ, বাংলাদেশের কনটেক্সটে নিয়ে আসে। সো এটার মাধ্যমে সিম্পল ওয়েতে আই প্রোভোক পিপলস থট, ট্রেডিশনাল থটগুলোকে আমি প্রোভোক করি, এবং এটা কালচারাল পার্সপেক্টিভে, লিডারশিপ পার্সপেক্টিভে, অ্যাটিটিউড, লিডারশিপ, টিম, মানে এইসব প্রত্যেকটা এরিয়াতে, এবং আমি বিগার এরিয়াতে নিয়ে আসি। ধর ম্যাক্রো এরিয়াগুলোর সাথে কানেক্ট করি, অনেক পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলোর সাথে আমি কানেক্ট করি। যেটা আমি বলছিলাম যে কর্পোরেটে কীভাবে মিডিয়াকে ইয়ে করে। সে ফর এক্সাম্পল, ইফ ইউ আর অন দ্য রং সাইড অফ এনি বিগ কর্পোরেট, ইউর নিউজ ইজ নট গোয়িং টু বি পাবলিশড। হ্যাঁ, বিকজ দে হ্যাভ দ্য, কেন করবে না? বিকজ ওর করলে পরেও ওই কর্পোরেট তাকে অ্যাডভার্টাইজমেন্ট দিবে না। হ্যাঁ, সো ইউ লুক ফর জাস্টিস ইন মিডিয়া। Unfortunately, It's not possible. it's not possible. And unless you face it, you will not experience it, and you can talk about it. Like personally, I've experienced it. So এই ধরনের জিনিসগুলো বই আছে। So all about your attitude, culture, values, we talked about that. এবং প্রত্যেকটাতে আমার মনে হয় কম বেশি শিক্ষণীয় কিছু থাকবে। শিক্ষণীয় হচ্ছে বলবো যে আচ্ছা, আমি কি এই লাইনে চিন্তা করছি, আমি ফল ইন টু দ্যাট গ্রুপ, আমি কি এখান থেকে কিছু নিতে পারি কিনা, অ্যাটলিস্ট ওই থটটা আসবে। ইউ টেক ইট অর নট, আর এটা মানে এটাতে কোনো রাইট অ্যান্ড রং নাই। এখানে হচ্ছে আই পুট মাই পার্সপেক্টিভ ইনটু ইট, রিডিং ইট ইউ ক্যান অ্যাড your own perspective, or you enrich your own perspective, or you can completely disregard it as well. সবকিছু যে আমার মতো অন্যের এক্সপেরিয়েন্স হবে সেটা। সো অনেকে এটা বলে যে এটার সাথে আপনার সাথে দ্বিমত প্রকাশ করে, আমি অবশ্যই দ্বিমত প্রকাশ করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। না অবশ্যই না, করা উচিত। কারণ আমারটা ব্লাইন্ডলি ফলো করা উচিতও না, কারণ আমার লাইফ জার্নি ছিল একরকম, আমার এক্সপিরিয়েন্সেস একরকম হয়েছে। এখন সবার এক্সপিরিয়েন্সে নাও হইতে পারে। মানে আমার লাইফে আমার যেরকম ম্যাক্সিমাম বস ওয়াজ গ্রেট, 2টা বস ছাড়া। সো আই উড সে আই ওয়াজ ভেরি লাকি, অ্যান্ড হ্যাভিং গুড বসেস অলসো হেল্পস ইউ টু বিকাম বেটার লিডার অ্যান্ড প্রফেশনাল, রাইট? Absolutely. সো ওদেরকে তো আমার ক্রেডিট দিতে হবে। সো ওই হিসাবে আমি বলবো যে আরেকজনের যদি কপাল খারাপ থাকে, সবসময় খারাপ বস পড়ে, ওর কিন্তু লিডারশিপ কোয়ালিটিটিভের মধ্যে কিন্তু নেগেটিভিটি চলে আসবে। হ্যাঁ, সো ও যদি এখন আমার সাথে মিলানোর চেষ্টা করে, মিলবে তো না। সো এই জন্য আমি কখনোই বলি না, ওর কনটেক্সট, ওর প্যারামিটার তো এক ছিল না, নাও থাকতে পারে। ভাইয়া, এখানে আপনি একটা জিনিস বলেছেন প্রথম যখন পডকাস্ট শুরু হয়, যে আপনি অনেক বেশি স্পোর্টসের সাথে ছিলেন। মানে আমরা নরডামের যেমন এক্সট্রা কারিকুলাম ক্লাব ছিল, আপনি একদম ছোটবেলা থেকেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলেন, দাবা খেলছেন, ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন। তো এইগুলো কি আসলে প্রফেশনাল লাইফে যে আমাদেরকে কি একটু এগিয়ে দেয় কিনা, মানে ইন টার্মস অফ লিডারশিপ? অর ডেফিনেটলি আমার বই একটা আর্টিকেল আছে এক জায়গায়, যেখানে আমি বলেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ এ রিসার্চ বেসড, টপ ট্যালেন্টেড স্টুডেন্টরা কিন্তু নট নেসেসারিলি বিকাম এ গ্রেট লিডার। হ্যাঁ, দেয়ার আর এক্সেপশনস। সো এটা নিয়ে আমি লিখেছি। সো
আমার মতে স্পোর্টস টিচেস ইউ টু বি এ টিম প্লেয়ার। আমরা যেসব চেসেরটা যদি বাদ দিই আর যতগুলো খেলার কথাই বলি, আমরা ফুটবল ক্রিকেটের কথা বলি, ইউর ইন্ডিভিজুয়াল সাকসেস ইজ ইম্পর্টেন্ট বাট মোর ইম্পর্টেন্ট ইজ এ টিম সাকসেস। হ্যাঁ, ইউ ইন্ডিভিজুয়াল প্লে ওয়েল বাট ইউর টিম মানে হারে, প্রতিবার খেলায় হারে, হ্যাঁ, ইউ উইল নট বি, রেজাল্ট ইজ জিরো, এটা কোনো লাভ হবে না। সো টিম, এমন এই জিনিসটা একটা জিনিস শেখা হয়। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। আর আমরা যে টিমে সাইলোতে কাজ করি না, আমরা টিমে কাজ করি। একজন ডিফেন্ডার থাকে, একজন অফেন্সে খেলে, আরেকজন গোলকিপার হয়। সো প্রত্যেকের মধ্যে একটা সিনক্রোনাইজেশন একটা ব্যাপার থাকে। সো আমার মনে হয় যারা স্পোর্টসে এবং টিম স্পোর্টসে বেশি অ্যাক্টিভ থাকে, তাদের মধ্যে ন্যাচারালি এই জিনিসটা বিল্ড হয়ে যায়, স্পোর্টিং মনোভাব যেটা, এটা বড় হয়ে যায়। এর বিষয়টা মনে হয় তৈরি হয়ে যায়, ওটা হয়, কাজ করা। ওটা হয়। আরেকটা জিনিস হয় কি, আমাদের আগেকার ফ্যামিলি, আমি যেরকম ওল্ড টাউনে ছিলাম, আমার মামা খালারা সব আমরা একসাথে থাকতাম বড় বাসায়, যদিও আমরা রান্নাটা হতো আলাদা আলাদা, বাট মোটামুটি এক কাইন্ড অফ একই জয়েন্ট ফ্যামিলির মতো ছিলাম। এগুলো কি, এগুলো আমাদের একটা বন্ডেজ না, হাউ টু ওয়ার্ক স্টে অ্যাজ এ টিম, আমাদের অ্যাডাপ্টেবিলিটিটা বাড়ানো। ওয়েন ইউ স্টে ইন এ হাউস অফ 20-25 পিপল, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই এক একজনের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। এর মধ্যে যে কিন্তু আমরা সার্ভাইভ করে চলতেছি, মজা করতেছি, ঝগড়া করতেছি, কিন্তু দ্যাট একটা লার্নিং আমাদের তৈরি হয়, একটা কালচার তৈরি হয়। ডিফিকাল্ট এনভায়রনমেন্টে আমরা চলতে পারি। সো একটা দুটো ঝগড়া মানে এই না এন্ড অফ লাইফ, হ্যাঁ, ইট ইজ পার্ট অফ লাইফ। সো আমাদের কিন্তু এই এক্সপোজারগুলো এখন আর পাই না। এখন আমাদের ছেলেমেয়েরা, একটা বা দুটো ছেলেমেয়েরা হয় না, ঘরে বসে থাকে, মাঠে খেলতে পারে না। সো আমাদের সময় এই অ্যাডভান্টেজটা আমার মনে হয়, আমার ক্ষেত্রে আমি বলবো, লিডারশিপ কিছু ন্যাচারাল কোয়ালিটি বিল্ড করতে সাহায্য করেছে, যে জিনিসটা এখন একটু মিসিং থাকে। তো সেই ক্ষেত্রে কি একজন সিইও তার কোম্পানির ক্ষেত্রে কি চিফ এক্সিকিউটিভ হিসেবে কাজ করে, নাকি সিইও চিফ নাথিং অফিসার হিসেবে কাজ করে? মানে আমরা যদি বিষয়টা এরকম বলি যে আমরা বলি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, আসলে কি সেটা চিফ এক্সিকিউটিভ অফিসার না চিফ এভরিথিং অফিসার? আসলে তো এটা চিফ এভরিথিং অফিসারই হবে, মানে নাম যেটাই দেই, এন্ড অফ দ্য ডে সিইওর কাজটা হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রান্সফর্মিং দ্য বিজনেস। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্টটা হচ্ছে যে আমার ফিলোসফি ছিল, পিপল ওয়াজ অলওয়েজ কোর থিং টু মি। কারণ আমি একটা যদি এক্সাম্পল দিই, আমি যখন 2016 সালে টেক ওভার করি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইয়ার ফর রবি। ওই আনফর্চুনেটলি 2016 সালটাতে আই ওয়াজ ডুইং মাই হার্ভার্ড কোর্স, ওই যে অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ওটাতে ছিলাম প্রায় 2.5 মাসের মতো। পর আবার 6 মাস ছিলাম মালয়েশিয়াতে বিফোর টেকিং ওভার বাংলাদেশের রেসপন্সিবিলিটিটা। সো মোস্ট অফ দ্য টাইম আই ওয়াজ নট দেয়ার, বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইয়ার। রুবি প্রায় 4-5% মার্কেট শেয়ার হারায়। সো ওই পর্যায়ে আমি কিন্তু টেক ওভার করি, এবং ওই বছর কোনো এমপ্লয় কোনো বোনাস পায় না। অ্যান্ড আমার মনে আছে ইট ওয়াজ রাফলি বোধ একটা বড় একটা ফিগার, এটা প্রভিশন নেওয়া ছিল, এটা দিতে হচ্ছে না। তখন আমি ঠিক করলাম, মানে পিপল মোটিভেশন একদম খারাপ চলে গেল। হ্যাঁ, আর আমাদের ধরো মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনতে এটাকে বলে পে ফর পারফরমেন্স কালচার। এ গুড চাঙ্ক অফ দেয়ার কামস থ্রু বোনাস, ওই ইনসেন্টিভ পারফরমেন্সের উপরে। সো দেয়ার টিম ওয়াজ কমপ্লিটলি ডিমোটিভেটেড। যখন আমি দেখলাম যে এই ধরনের সিচুয়েশন অ্যান্ড টিমকে যদি আমি এনার্জাইজ না করতে পারি, এই ক্রিটিক্যাল সিচুয়েশনে সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে। সো তখন আমি টুক আপ দ্য ম্যাটার উইথ মাই বোর্ড। দেখো, এই প্রভিশন আমার জন্য খুব ইজি ছিল, এই 400
50 মিলিয়নের কত এরকম একটা ফিগার ছিল, আমি রিভার্স করলে কিন্তু আমার নেক্সট ইয়ার প্রফিটেবিলিটি এমনি বেড়ে যায়। আই কুড টেক দ্যাট ইজি স্ট্যান্ড অ্যান্ড টেক দ্য ক্রেডিট অফ ইট। আচ্ছা, আমি নাম্বার বাড়ায় প্রফিট টার্গেট ইজিলি অ্যাচিভ করে ফেলবো। আমি ওইটা না নিয়ে আমি বোর্ডকে গিয়ে বললাম, দেখো আমাকে একটা সুযোগ দাও, এই রিভার্সালটা তোমরা করো না, আমরা একটা টার্গেট দিই 6 মাসে, আমার টিমকে কোয়ার্টারলি 6 মাসে আমার সামনে মার্জার হচ্ছে, এই টার্গেটটা দিয়ে আমরা ওদেরকে একটা সুযোগ দিই এবং আমি এই বাজেটের মধ্যে থাকবো, সো তোমার কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে, বাজেট দিতে হবে না। অ্যান্ড সামহাউ দে এগ্রিড। মানে আমি বলবো টাচ উড টিল দ্যাট মাই নিউ বস কামিং ইন, মানে ইউ ম্যানেজড। I managed and I always had support from my board. So they agreed, and believe it or not, it was a different team. Quarter 1 টার্গেট অ্যাচিভ করলো, Quarter 2 টার্গেট অ্যাচিভ করলো, ফুল বোনাস তারা খায় ফেললো, টিমের পারফরমেন্স চেঞ্জ হয়ে গেল। আর যখন তুমি 6 মাসের টার্গেট ওভার অ্যাচিভ করবা, তখন তো ব্যালেন্স ইয়ারের টার্গেট কিন্তু ইজি হয়ে যায়। সো আপনি কি এখানে বিষয়টা বলতে চাচ্ছেন এরকম যে 6 মাসের টার্গেট একটা টিমকে না দিয়ে তাকে 1 মাস করে করে বা কোয়ার্টারলি করে টার্গেট দিলে কি বেটার? আমি বলবো না, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আই হ্যাড ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, এই টিমকে আমি যদি না জাগাতে পারি রবির চেহারা চেঞ্জ হবে না। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য ফিলোসফি। এখন ইউ ডু ইট মান্থলি ইনসেন্টিভ না কোয়ার্টারলি ইনসেন্টিভ, উই ডিজাইন ইট কোয়ার্টারলি দেন ফার্স্ট হাফ। কিন্তু ভাই তখন তো তার খুব ডিমোটিভেটেড ছিল, ওই মুহূর্তে আপনি কিভাবে তাদেরকে মোটিভেটেড করলেন? মোটিভেট করলাম যে ক্লিয়ারলি কমিউনিকেট করা, দিস ইজ দ্য টার্গেট ইউ হ্যাভ টু ডেলিভার। এটা 1 বছরের জন্য তোমার ওয়েট করতে হবে না, আগামী 3 মাস যদি তুমি ভালো করে কাজ করো, তুমি যে বোনাসটা হারাইছো ওটা তুমি পেয়ে যাচ্ছ। অ্যান্ড আই মেড ইট নট সো টু ডিফিকাল্ট, যেটা ফলে সে পাবে না, মানে ইউ হ্যাভ টু মেক ইট অ্যাচিভেবল। সো ওইভাবে করা হয়েছে। অ্যান্ড আই হ্যাড এ ক্লিয়ার গোল, আমার ফুল ইয়ারে কী করতে হবে। সো এমনভাবে টার্গেটটা সেট করা হয়েছে, যদি ফার্স্ট হাফের টার্গেট সে অ্যাচিভ করে ফেলে, আমার ফুল ইয়ারের টার্গেট অ্যাচিভ করা কোনো ব্যাপারই না। সো ওরা এমন একটা এফোর্ট দিল, অ্যান্ড দ্যাট মেড মি, আমার মার্জারটা সাকসেসফুল করে দিল, সে টার্গেট অ্যাচিভ করলো, সে পুরো বোনাস নিয়ে গেল। নেওয়ার পরে যেটা হয়েছে কি, আমার 2017-এর ফুল ইয়ার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তার মানে 1 বছরে সে 2টা বোনাস পেয়ে গেল। তার মানে ভাই ওই যে ডিসিশন মেকিংটা, আপনি যে ডিসিশন মেকিং করলেন যে ওকে নেক্সট ইয়ার ইজি না করে এই ইয়ারটাকে আমরা, মানে এই যে পোস্টে দিলাম না, তারপর হচ্ছে কি, তখন ওই যে একটা প্রথমে সন্দেহ ছিল, আচ্ছা বাঁহাতা ভাই নতুন সিও আসতেছে, উনি কি পারবে না, উনি তো কখনো সিও ছিলেন না, মানে অনেকে তো একটা কনফিউশন থাকে। যখন এই যে ডিফিকাল্ট, যখন ওরা দেখলো না মাহতাব ভাই তো আমাদেরকে টেক কেয়ার করতেছে, আমাদের বোনাস আনিছে, পারফরমেন্স ভালো হয়ে গেল, তারপরে ইট মেড মাই লাইফ ইজি। আমি খালি ওদেরকে একটা কিছু বলতাম, মানে একটা লয়ালিটি ক্রিয়েট, তখন জাস্ট হয়ে যেত, মানে আমি বললে কাজটা ওরা করে ফেলতো। একটা জিনিস কি, ওয়ান্স ইউ হ্যাভ এ গোল, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট হোয়াট আদার্স সে অ্যান্ড হোয়াট আদার থিংস। এটার জন্য আমি অনেক সময় একটা এক্সাম্পল দিই। ধরো আমরা অনেক সময় নামাজ পড়তে গেলে যেটা হয়, জি ভাই, অনেক উল্টাপাল্টা চিন্তা মাথায় চলে আসে, যেটা অন্য সময় আসে না, নামাজের সময় আসে। আমি যতই চেষ্টা করি এটা অ্যাভয়েড করা যায় না। সো এরকম একজন তার বাবাকে বললো, আব্বু আমি আর মসজিদে নামাজ পড়তে যাব না, গেলেই অনেক কথাবার্তা হয়, ফোন আসে, এই উল্টাপাল্টা, আমি কনসেন্ট্রেট করতে পারি না। তখন বাবা বললো, একটা কাজ করো, নেক্সট টাইম মসজিদে যাওয়ার সময় একটা ফুল গ্লাস নিয়ে যাবা, নিয়ে তুমি হাইটা যাবো, তোমার কাজ হবে পানি যেন না পড়ে। সো এটা সে করলো, হাইটা গেল, এমনভাবে গেল সে পানি পড়লো না। তখন বলে যে এই যে তুমি যে কাজটা করলো, এই সময় কি তুমি অন্য কারো আওয়াজ শুনছো? বলে যে না। দ্য লার্নিং মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমি যদি একটা ফোকাসড হতে একটা কাজ করি, আশেপাশে কি আওয়াজ হচ্ছে কি হচ্ছে না এটা মাথায় আসবে না। সো ওইটাই হচ্ছে লিডারের কাজ, হচ্ছে ফোকাস করা। ফোকাস হচ্ছে আই নিড টু গেট কনফিডেন্স অফ মাই টিম। ইফ আই গেট দ্য কনফিডেন্স অফ মাই টিম উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। সিম্পল ফর্মুলা। এখন আমি যদি 10 জনের কথা চিন্তা করি, ও এটা বললো, এটা খারাপ বললো, ও ভালো বললো, যত আমি কথা শুনবো না, বাংলাদেশে আমি দেখি অনেক দেশে আছে, পাছে লোকে কিছু বলে, এই চিন্তার থেকে কিন্তু আমরা অনেক জিনিস করা উচিত করি না। বাট আমার কথা হচ্ছে, পাছে ওর লোকে কিন্তু তোমার রেসপন্সিবিলিটি নিচ্ছে না। তুমি ভালো করলেও সে রেসপন্সিবিলিটি নেবে না, খারাপ করলেও রেসপন্সিবিলিটি নেবে না। কিন্তু আমরা খুবই ওস্তাদ মানুষকে ক্রিটিসাইজ করতে, ভালো ক্রিটিসাইজ, খারাপ ক্রিটিসাইজই আমরা বেশি করি। সো আমরা যতটা, আমার কাছে হচ্ছে ওগুলো নয়েজ, কে কী বললো এগুলো হচ্ছে নয়েজ।
এগুলো শুনবা, আমিও শুনি, আমি বলবো না চোখ কান বন্ধ রাখলে হবে না, চোখ কান খোলা রাখতে হবে, শুনবো, বাট উই ডোন্ট গিভ সো মাচ ইম্পর্টেন্স টু আদার্স। এটা করলে তুমি তোমার পারপাসে এবং তোমার গোলের দিকে স্টিক থাকতে পারবে না, ডেভিয়েট হয়ে যাবে। মাহতাব ভাই, আপনি যে প্রেস্টিজিয়াস যে 2.5 মাসের কোর্সটা করলেন মানে হার্ভার্ড বিজনেস স্কুলে HBS, ওইটা সম্বন্ধে যদি একটু বলেন। না, এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি যদি অল্প করে বলি, ইট অলসো ট্রান্সফর্ম মি অ্যাজ এ পার্সন। আমার ছোটোকালে একটা বড় শখ ছিল লেখাপড়া, বাইরে গিয়ে লেখাপড়া করবো, আমার 2 ভাই করেছে, আমিও করবো, কিন্তু আমার বাবার শখ ছিল এন্টারপ্রেনার হই। বাট আমি বলবো টাচউড, থ্যাঙ্কস টু ইউনিলিভার অ্যান্ড রুবি, তারা কিন্তু আমাকে প্রচুর ট্রেনিং দিছে। আই হ্যাড দ্য অপরচুনিটি টু গো টু বিফোর গোটিং টু লাইক স্ট্যানফোর্ড, INSEAD, IMB, এরকম গ্লোবাল টপ ইউনিভার্সিটিতে আমি বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ পেয়েছি। সো কামিং ব্যাক টু হার্ভার্ড, আমি যদি একটা জিনিস বলি যেটা রুবির সাকসেস আমাকে হেল্প করেছিল, আমাদের একটা কেস স্টাডি করছিলাম। কেস স্টাডির ওখানে তো কেস স্টাডি থাকে একটা কোম্পানি নিয়ে, প্লাস ওরা আবার রিসার্চও ওখানে নিয়ে আসে, বিভিন্ন রিসার্চ ফান্ডিংসগুলো। ওখানে একটা জিনিস দেখাচ্ছিল যে একটা কোম্পানি যখন ইনিশিয়াল সাকসেস পায়, ধরো ইউ আর এ নাম্বার 3 প্লেয়ার ইন দ্য মার্কেট, বা 3 নাম্বার প্লেয়ার বা 4 নাম্বার প্লেয়ার, ইউ হ্যাভ ভালো লিডার আসছে বা ভালো কিছু টিম কাজ করেছে বা ইনোভেশন হয়েছে, তারা ইনিশিয়ালি খুব সাকসেসফুল হয়ে গেল। ইনিশিয়াল সাকসেসের পাওয়ার পরেই সাধারণত এই 3 নাম্বার 4 নাম্বার কোম্পানিগুলো চেষ্টা করে নাম্বার 1কে ডিফিট করতে। হ্যাঁ, সো এটা আমার খুব মজা লাগতেছিল কেসটা করতে, কারণ মানে 3 নাম্বার 4 নাম্বার কোম্পানি ভাই সেকেন্ড কোম্পানি কোন 1 নাম্বার এক নাম্বার কোম্পানিকে টার্গেট। এটা রিজনটা কি? এটা আমি বলছি যে আমিও যেরকম আমি যখন আমি রবিতে জয়েন করি 2010 সালে, তারপরে কিন্তু আমরা কিন্তু মার্জিনালি বাংলা লিঙ্কে কিছু পিছনে ছিলাম। আমরা কিন্তু ওই 2010 সাল থেকে 2013 সাল আমাদের একজন জার্মান লিডার ছিল মাইকেল ক্লেনা, ওনার সময় কিন্তু আমরা প্রচুর গ্রোথ পাচ্ছিলাম। আমার মনে আছে অন অ্যাভারেজ উই আর গ্রোয়িং অ্যাট দ্য রেট অফ 25% অর সো গ্রেট ইয়ে। এবং একটা স্টেজে আমরা উই ক্রসড অলসো বাংলা লিঙ্ক, উই বিকেম নাম্বার 2 প্লেয়ার। তখনই কিন্তু আমিও CFO ছিলাম তখন। হ্যাঁ, তখন আমারও কিন্তু ওই মাইন্ডসেটে ছিল, ও না এখন জিপিকে ধরতে হবে, নাম্বার 1 হতে হবে, নাম্বার 1 হইতে হবে। সো এই যে একটা থিঙ্কিং, ওখানে গিয়ে আমি ফার্স্ট টাইম বুঝতে পারলাম দ্যাট ইজ দ্য থিঙ্কিং অফ গ্লোবাল 80% অফ দ্য লিডার্স। ইনিশিয়াল সাকসেসের পরে তারা ফার্স্টে টার্গেট করে আমি নাম্বার 1কে বিট করব। বাট এখানে যে কেসের যে একটা লার্নিং ছিল যে ইফ সামওয়ান ইজ নাম্বার 1 দের ইজ এ রিজন ওয়াই দে আর নাম্বার 1। আমি যদি জিপির কথা এখানে বলি, জিপি ওয়াজ ফাইন্যান্সিয়ালি ভেরি স্ট্রং, দে হ্যাভ এ ভেরি স্ট্রং ব্র্যান্ড, দে হ্যাভ ভেরি স্ট্রং নেটওয়ার্ক পারসেপশন। এখন রবি মার্কেটের অপরচুনিটি নিয়ে একটা গ্রোথ পেয়ে গেছে, কিন্তু ওর সাথে ফাইট করতে গেলে যদি আমি ফাইটে হেরে যাই ওই যুদ্ধে, তাহলে কিন্তু দেখা গেছে গ্লোবালি মোর দেন 63 না কত পার্সেন্টের উপরে কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। দেন ইউ ডিপ্লয় ডিসপ্রপোর্শনেট রিসোর্স, মানে ইটস লাইক ইউনো ইরান যদি এখন ইউএসের সাথে যুদ্ধ করতে যায় এবং জিতার আশা রাখে, তো ইরানকে তো ওই পরিমাণ রিসোর্স ডিপ্লয় করতে হবে, এবং করে যদি না জিতে তাহলে তো শেষ। এই কর্পোরেট ওয়ার্ল্ড ইজ নো ডিফারেন্ট। আমার ব্যালেন্স শিট ইজ নট সি স্ট্রং, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো না, আমি খালি ইনিশিয়ালি কিছু ভালো পারফরমেন্স কিছু পকেট যুদ্ধে আমি জিতে আসছি, এখন আমি যদি নাম্বার 1-এর সাথে ফাইট করতে যাই, হারলে কিন্তু আমি শেষ। সো ওই যে কেস স্টাডির সময় আমার একটা মাথায় একটা জিনিস আসলো যে আই উইল ফাইট। সো ওইখানে রিকমেন্ডেশনটা ছিল ফার্স্ট ইউ অ্যাটাক ইউর পেরিফেরিয়াল প্লেয়ার্স, অ্যাডজাসেন্ট প্লেয়ার, কাছাকাছি যারা আছে, যারা তোমার চেয়ে উইকার, তাদেরকে হিট করো আগে, বিকজ ইট ইজ ইজি টু বিট দেম। ওদেরকে হারায় তারপর তোমার শক্তি আরও অর্জন করো, তারপর তুমি নাম্বার 1-এর সাথে ফাইট করো। সো দ্যাট ওয়াজ দ্য লার্নিং অফ দ্য কেস। তখন আমি ওখানে বসে বসে আমি মাথায় ঠিক করছি আমি ফার্স্টে এসে বাংলা লিঙ্কে হিট করব। এই যে আমি যেদিন ল্যান্ড করলাম, আমি টেক ওভার করলাম, আমার টেকনোলজি টিমকে এসে জিজ্ঞাসা করলাম যে আমরা তো মার্জার করতে যাচ্ছি, আমরা ইয়ের থেকে যে এডিশনাল সাইট ইকুইপমেন্ট পাচ্ছি এয়ারটেল থেকে, ওটা কোথায় ডিপ্লয় করছি। আমার মনে আছে ওরা বললো যে আমরা করব রাজশাহীতে শুরু করবো। আমি বলছি না, রাজশাহী না, আমরা জানি বাংলা লিঙ্ক ওই সময় স্ট্রংগেস্ট দেয়ার মার্কেট হচ্ছে খুলনা যশোর, ওই হচ্ছে তাদের স্ট্রং মার্কেট, তারপর হচ্ছে ময়মনসিংহ অ্যান্ড তারপর ঢাকা, গাজীপুর, ওইসব বেলটা। আমি বললাম যে না, উই ডিপ্লয় কমপ্লিটলি চেঞ্জ দি স্ট্র্যাটেজি। তখন তো আগের জন ছিল, আমি এসে আমি বললাম না, সব রাজশাহীগুলো নিয়ে আসো যশোর খুলনাতে, আর এই জায়গাটা স্ট্যান্ড করবো। কারণ
বাংলা লিঙ্কের সাথে ফাইট করতে গেলে আমার কিন্তু 3টা জায়গায় ফোকাস করলে কিন্তু আমি বাংলা লিঙ্কে হারা ফেলতে পারতেছি, কিন্তু জিপির সাথে ফাইট করতে গেলে কিন্তু আমার সারা বাংলাদেশে মোটামুটি চিটাগং কুমিল্লা বাদ দিলে সব জায়গায় ফাইট করতে হবে। সো দ্যাট রিকোয়ার্স লট অফ রিসোর্স। সো উইথ মাই লিমিটেড রিসোর্স আই কুড ফাইট উইথ হিম উইথ দ্যাম। সো দ্যাট স্ট্র্যাটেজি ওয়ার্ক লাইক এ ম্যাজিক। অ্যান্ড আমাদের একটা স্ট্র্যাটেজির নাম ছিল অ্যাটাক বিএলই স্ট্র্যাটেজি, পরে ওটাকে আমরা আবার করছিলাম কিল বিএলই স্ট্র্যাটেজি, অ্যান্ড দ্যাট স্ট্র্যাটেজি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল স্ট্র্যাটেজি অফ রুবি। সো এরকম আরও অনেক কেস আছে, মানে আমি একটা এক্সাম্পল দিলাম যে ওই কেস স্টাডি করে যে দ্যাট গিভ মি দ্য ফার্স্ট অফ অল দ্যাট চেঞ্জ মাই মাইন্ডসেট, বিকজ আই ওয়াজ অন টু দ্যাট সেম গ্রুপ। হ্যাঁ, যুদ্ধেতে নামবো এখন, হ্যাঁ, কিন্তু ওইটার পর আমি আই লার্নড ইট, অ্যাপ্লাইড অ্যান্ড গট দ্য রেজাল্ট। হ্যাঁ, এখানে আমি একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার বললেন আপনার এয়ারটেলের সাথে আপনার মার্চ করেছেন, তো এয়ারটেলের সাথে মার্চ করেছেন বা অ্যাকোয়ার করেছেন, এটা কেন করলেন? এবং তার চাইতেও বড় প্রশ্ন কিভাবে করলেন? না, এটা তো প্রথমত গ্রুপের লেভেলের ডিসিশন। আমরা আসলে আমিও গ্রুপের সাথে কাজ করছিলাম। আমাদের দ্য টেলিকম বিজনেসের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্পেকট্রাম। বিজনেসকে গ্রো করতে গেলে ইউ নিড টু হ্যাভ গুড কোয়ালিটি, ভালো স্পেকট্রাম, এবং আমাদের স্পেকট্রামের দরকার ছিল। দ্যাট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ অ্যাকোয়ারিং। তখন কি রবি নিজস্ব স্পেকট্রাম ছিল না? স্পেকট্রাম ছিল, বাট দ্যাট ওয়াজ নট এনাফ। আরও বেশি স্পেকট্রামের দরকার ছিল। স্পেকট্রাম যে একটু বুঝিয়ে বলেন ভাই, আমাদের অডিয়েন্সকে, অনেকে বুঝবে না বিষয়টা। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে এটা হচ্ছে আমরা বলি না, আপনারা তো হাওয়া বিক্রি করেন, হ্যাঁ, হাওয়াটাই হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি, এটা চোখে দেখা যায় না। নেটওয়ার্কটা, হ্যাঁ, নেটওয়ার্কটা তো মানে এটা ধরো আমাদের নেটওয়ার্কটা হচ্ছে থাকে সিগন্যাল, আমরা বলি রেডিও টেকনোলজি। আমরা যে বিভিন্ন টাওয়ারে দেখি, আমরা রেডিও টেকনোলজি দেখি, মাইক্রোওয়েভ দেখি। এটা আবার আরেকটা রেডিওর সাথে কথা বলে, একটা টাওয়ার আরেকটা টাওয়ারের সাথে কথা বলে। সো একটা কল অরিজিনেটর, একটা হচ্ছে কল রিসিভার। এটা তখনই দুইটা রেডিও টেকনোলজি যখন দুইটার সাথে কথা বলে, এই যে কথা বলার যে মাঝখানে যে একটা মিডিয়া, এটা হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি আমরা বলি, এটার মাধ্যমে কথাটা বলে। সো এই জিনিসটা দাম অসম্ভব এক্সপেন্সিভ একটা জিনিস। যেমন বাংলাদেশে এক একটা পাড়া মেগা স্পেকট্রামের দাম অন অ্যাভারেজ $20 million, রাফলি $20 million। সো ইটস হিউজলি এক্সপেন্সিভ একটা জিনিস, ইনভেস্টমেন্ট। সো ওটার জন্য আমাদের দরকার ছিল, উই আর নট অনলি টকিং টু এয়ারটেল, আরও 2-3টা কোম্পানির সাথে আমরা কথা বলছিলাম, বাট এগুলো ম্যাচিউরড হয় না, এদের সাথে ম্যাচিউরড হয়। সো ফার্স্ট অবজেক্টিভ ছিল স্পেকট্রাম নেওয়া। বাট এই যে এটা মার্জারের ক্ষেত্রে আমার পার্সোনাল একটা চ্যালেঞ্জ ছিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিবেট ছিল যে আমরা 2টা ব্র্যান্ড রাখবো নাকি একটা ব্র্যান্ড রাখবো। যে রবি এর তো একটা ব্র্যান্ড আছেই, এয়ারটেল আর একটা ব্র্যান্ড। সো আমাদের তো ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো না, কারণ 2টা ব্র্যান্ড রাখতে গেলে তো ওইভাবে খরচ করতে হবে। সো ওই মার্জারে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল যে নেটওয়ার্ক ইন্টিগ্রেশন তো করতে হবে, দ্যাট ইজ মোস্ট ডিফিকাল্ট ওয়ান। সেকেন্ড ডিফিকাল্ট হচ্ছে আমরা 2টা ব্র্যান্ড নিয়ে চলবো না একটা ব্র্যান্ড নিয়ে। এটা নিয়ে প্রচুর রিসার্চ করি আমি, আরও 5টা দেশেও, কারণ গ্লোবাল এক্সাম্পলে দেখা যায় আমাদের সাথে প্রচুর কনসালটেন্টও কাজ করছিল। ওখানে দেখা গেছে যে ম্যাজরিটি কেসে ডুয়েল ব্র্যান্ড স্ট্র্যাটেজি ডাজন্ট ওয়ার্ক ফর টেলিকম সেক্টর। সো কিন্তু আমি যখন আমি আগজিয়াটা কিছু গ্রুপ কোম্পানিতে গেলাম, ইন্দোনেশিয়া, একটা জায়গায় কিছু সাকসেসফুল স্টোরি ছিল, ডুয়েল ব্র্যান্ড সাকসেসফুলি করেছে, সেটা হচ্ছে ফিলিপিনে। এরকম আমরা 4-5টা দেশে গেলাম যেখানে ফেল করেছে, একটা জায়গায় সাকসেসফুল হচ্ছে। দেখার পর মানে আমার বোর্ড কনফিউজড, বোর্ড মেজরিটি চাচ্ছে সিঙ্গেল ব্র্যান্ডে চলে যাও, এত টাকা পয়সা নেই, এই নেই সে নেই। পরে আমরা একটা রিসার্চ করি লোকালি, আর লোকালি আমি সব এক্সপার্ট যাদেরকে সবার সাথে কনসাল্ট, নো ক্লিয়ার ডিরেকশন। একটা রিসার্চের একটা ফান্ডিংয়ের উপরে আমি ফাইনাল ডিসিশন নেই। রিসার্চে একটা কোশ্চেন করা হলো রবি কাস্টমার, রবি যারা ইউজার তাদেরকে, যে তোমাদেরকে যদি বলা হয় এয়ারটেলে মুভ করতে, তোমরা কি মুভ করবা কি না? উত্তর হচ্ছে কোনোভাবেই না। সে কেন? নেক্সট উত্তরটা বললো যে হচ্ছে তো ফালতুদের ব্র্যান্ড, মানে বাচ্চাদের ব্র্যান্ড। সো আমরা আর রবিরা হচ্ছে একটু ম্যাচিউর, ব্র্যান্ডিংটা ওরকম, হ্যাঁ, ওর মাস ব্র্যান্ড, একটু পশ ব্র্যান্ড, এয়ারটেলের পশও ঠিক বলবো না, বাট মাস ব্র্যান্ড। হ্যাঁ, তারপর একই কোশ্চেন করা হলো এয়ারটেলকে, তোমরা কি রবিতে আসবা কি না? ওরা বলে যে একই কথা, নো ওয়ে। কেন? ওটা তো চাচ্চুদের ব্র্যান্ড।
তার মানে দের ইজ নো কানেক্ট, এবং এটা 2/3 বোথ দ্য কেসে 2/3 মেজরিটি এই কথা বলতেছে। আচ্ছা, তার মানে তখন আমার কাছে মনে হলো যে এইটা হচ্ছে পানি আর জল, পানি আর তেলকে মেশানোর মতো একটা অবস্থা, এখানে জোর করে ইম্পোজ করা ঠিক না। অ্যান্ড আই স লট অফ আদার বেনিফিটস অফ ডুয়েল ব্র্যান্ড, প্রাইসিং অ্যাটাক করা, এইসব অনেক কাজ করা যাবে। আমি তখন আমার বোর্ডকে গিয়ে বুঝলাম, দেখো গিভ মি এ ইয়ার। একটা জিনিসকে কিল করা তো খুব সহজ, কিন্তু এটাকে রিক্রিয়েট করা খুবই কঠিন। বাংলাদেশে গ্রামীণ ফোনও চেষ্টা করছে সেকেন্ড ব্র্যান্ড ক্রিয়েট করা, বাংলা লিঙ্কও চেষ্টা করছে, কেউ কিন্তু সাকসেসফুলি করতে পারে না। ওয়ার উই হ্যাভ সাম 2 ব্র্যান্ড রেডি। এবং এয়ারটেলে আরেকটা রুবির একটা প্রবলেম ছিল অ্যাজ এ ব্র্যান্ড, যারা মার্কেটিং তারা ভালো বুঝবে, সেটা হচ্ছে রুবি ইউজ টু বি নাম্বার 2 ইন এভরিথিং। একটা ব্র্যান্ডকে দাঁড়া করাইতে গেলে ইউ নিড টু বি নাম্বার 1 ইন ওয়ান থিং। কারণ একটাতে আমি যদি মানে তোমাকে যদি বলি তোমার ব্র্যান্ডটা কি, হোয়াট ইউ স্ট্যান্ডস ফর, ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর সামথিং। আমি আমার পার্সোনাল ব্র্যান্ডের কথাই বলি। আমার জার্মান বস আমাকে একটা জিনিস শিখেছিল, আমার যখনই বিহেভিয়ারাল রেটিং হতো সব কিছুই ইন এ 5 পয়েন্ট স্কেলে 4 থেকে 5 হইতো। সে বলে যে মাহাতা ইটস নট গুড। আমি বস আমি আর কি করতে পারি, আমি সব কিছুতে 4 আর 5-এর মধ্যে আসি, আর কিছু বলছে নট গুড ইন এভরিথিং ইজ অলসো নট গুড। You are not standing out for one thing. You are standing for everything. You are standing for everything. You are good in everything. একটা জিনিস চলে আসতে হবে, একটা জিনিস আসছে, যার জন্য আমার এই বইয়ে একটা লেখা আছে, জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ ওয়ান। None. Master of one. You have to be master of one. One, yeah. এর জন্য MBA is losing its credibility. MBA আমাদেরকে শেখায় জ্যাক অফ অল ট্রেড অ্যান্ড মাস্টার অফ এভরিথিং। কিন্তু এখনকার থিওরি হচ্ছে জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ ওয়ান। সো ওর থেকে আমি এই জিনিসটা শিখি, এবং ওটাই কিন্তু এখানে রিফ্লেকশন আসছে। সো মানে আমি যে এখানে আসতে, সো ওই ব্র্যান্ডে যখন আমি ডিসিশনটা নিচ্ছি যে ইউ হ্যাভ টু বি গুড অ্যাট ওয়ান থিং। টেলিকমে কী জিনিস ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক কোয়ালিটি, প্রাইসিং, লো প্রাইস ওর হাই প্রাইস, সার্ভিস লেভেল, এই 3টা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল। আর সবগুলোতেই প্রাইসিংয়ে তখন বাংলা লিঙ্ক হচ্ছে নাম্বার 1 না, ওই সময় বাংলা এয়ারটেল হচ্ছে নাম্বার 1। প্রাইসিংয়ে লোয়েস্ট ছিল এয়ারটেল, আমি টকিং অ্যাবাউট পিপল পারসেপশন। লোয়েস্ট হচ্ছে এয়ারটেল, তারপর বাংলা লিঙ্ক, তারপর রুপি, তারপর জিপি। জি। আর সেবাতেও ইট ওয়াজ মিক্সড, তো ওখানে জিপি একটু আগে ছিল। সো এখন একটাতে তো আমার নাম্বার 1 হইতে হবে। সো আমি যখন আমরা রুবিকে মার্চ করলাম, তখন ফার্স্ট থিং হচ্ছে আমি যদি এয়ারটেলকে আমি ইন্টিগ্রেট করতে পারি, আমি কিন্তু রবি এতদিন যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল, সব কিছুতে 2, হ্যাঁ, ইটস নট গুড এনাফ, ইউ ক্যানট স্ট্যান্ড আউট, মানে গিয়ে বলতে পারেন না আমি এই জিনিসটা আমি নাম্বার 1। সো ক্রেডিবিলিটি আর্ন করতে পারছিলাম না। এয়ারটেল আমাদের ইয়েতে আসাতে 1 নাম্বার জিনিসটা আমরা যেটা ক্লেম শুরু করলাম, উই আর নাম্বার 1 ইন প্রাইসিং। সো প্রাইস পারসেপশনে উই আর দ্য বেস্ট, মার্কেট লিডার। নাম্বার 2 যেটা চলে আসলো, যেটা এয়ারটেলের মাধ্যমে আমরা পাই, ইউথ সেন্ট্রিক ব্র্যান্ড। এই যে ওয়াই এয়ারটেল বলছে আমাদেরকে চাচ্চুদের ব্র্যান্ড, বিকজ ওরা হচ্ছে স্টুডেন্টরা ম্যাক্সিমাম এয়ারটেল ব্যবহার করতো, বিকজ ওরা ভেরি সেন্সিটিভ টু প্রাইস। সো লো কস্ট যেখানে পাইতো সেটাই তারা ইউজ করতো। সো ইউল সি ইউর চাইল্ডহুড ইয়েতে যারা ওই সময় কলেজ ইউনিভার্সিটি পড়ছে ম্যাক্সিমাম এয়ারটেল ব্যবহার করতো। হ্যাঁ। সো ওই যে ইনসাইট থেকে আমরা বলেছি যে মার্জার যে করা হচ্ছে, ওয়াই টু মেনটেন ডুয়েল ব্র্যান্ড, এবং এইটার থেকে যে আমার ব্র্যান্ড পজিশনিংটা অ্যানালাইসিস করে এই যে ক্লেমটা যে আমরা নিয়ে আসতে পারছি, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেস অফ রুবি টিম অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। যারা এই পুরো অ্যানালাইসিসটা করে, তারা হলো না করে ওয়েল থট এক্সিকিউশন। সো আমি বলবো আমার সময় 4-5টি স্ট্র্যাটেজি আমরা যেগুলো ড্রাইভ করি, ইনক্লুডিং মার্জার রিলেটেড, আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়ার্কড ওয়েল। এবং আমি যেটা দেখি রুবি এখনও এগুলো পার্সু করছে। সাধারণত যেটা হয় ম্যাক্সিমাম কোম্পানিতে নতুন যখন সিও আসে, সে আবার নতুন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে। বাট আমি বলবো যে দ্য সাকসেস অফ আওয়ার স্ট্র্যাটেজি ডিউরিং মাই টাইম, এটা এখনো এটা তারা চালায় যাচ্ছে। মানে ইট ওয়াজ সো বেনিফিশিয়াল ফর রুবি, দে আর কন্টিনিউং উইথ দোজ স্ট্র্যাটেজি। আচ্ছা মাহাতাব ভাই, আপনি তো এখন কনসালটেন্সি করছেন কিংবা ট্রেনিং করাচ্ছেন, তারপরে হচ্ছে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করছেন, তো এইটা সম্বন্ধে যদি একটু দর্শকদের বলেন। এটা আমি যখন রবি থেকে বের হয়ে আসি উইথ এ বিট অফ আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স,
আমার মেইন ফোকাসটা ছিল আল্লাহ তো আমাকে যথেষ্ট দিচ্ছে, হাউ ক্যান আই গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি। ওটার থেকে আমি আসলে আমার একটা ভিশন ছিল, আমি একটা ডিজিটাল ইউনিভার্সিটি করবো। দ্যাট ওয়াজ ফার্স্ট থিং আই স্টার্টেড ওয়ার্কিং অন। আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলাম, মন্ত্রী মহোদয় থেকে শুরু করে ব্যুরোক্রেট অনেক কিছু করলাম। সারা পৃথিবীতে ডিজিটাল ইউনিভার্সিটি পপুলার হয়ে গেছে। ইন্ডিয়াতেও আমি তখন দেখলাম 29টার মতো লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে এটা কোনো সুযোগই নাই। মানে কোনো ইভেন টুডে there is no guideline under which we can do that. এখন একটা পরে একটা 23 সালের দিকে বোধহয় করা হচ্ছে ব্লেন্ডেড ইউনিভার্সিটি। সো ওইখান থেকে আমার আগ্রহটা শুরু যে আমি এটা করব। বাট এখন পর্যন্ত আমার ইচ্ছাটা আছে, এখন পর্যন্ত এখানে আমি খুব বেশি দূর আগাতে পারি নাই। সাইমালটেনিয়াস তখন আমি কিন্তু সরকারের সাথেও আইসিটি মিনিস্ট্রির সাথেও কাজ করা শুরু করি। বাট আমার লার্নিং মাল্টি ন্যাশনালসে 30 বছরের উপরে কাজ করে যেটা আমরা হারাই ফেলি, সরকারিদের লেভেলে কাজ করাটা একটা ডিফারেন্ট আর্ট, যেটা লোকাল বিজনেসম্যানরা ভালো বুঝে। আমরা এমএনসিতে কাজ করে ওই আর্টটা হারাই ফেলি। সো আমি বলবো যে গত 3 বছর ধরে আমার লার্নিংটা হচ্ছে যে হাউ টু ডিল উইথ ব্যুরোক্রেটস, গভর্নমেন্ট এজেন্সিজ। আমি ওদেরকে ক্রিটিসাইজ করছি না, বাট ফর মি ইট ওয়াজ এ লার্নিং। আমি নিউ এক্সপিরিয়েন্স। আমি হয়তোবা এক সময় মনে হয় যে আমি 2-3 বছর নষ্ট করলাম, বাট আই চারিশ ইট অ্যাজ এ এক্সপিরিয়েন্স। এখন আমি ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছি। এখন আই এম নট, একটা জিনিস আমার একটা লার্নিং হচ্ছে, আমার ফিলোসফি অন্যের উপর ডিপেন্ড করে যদি ইফ ইউ ট্রাই টু ডু সামথিং ইম্পর্টেন্ট অফ ইউর লাইফ, ডোন্ট ডু দ্যাট। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। নিজে আমি যেটা কন্ট্রোল করতে পারবো ওইটাই আমি করব। সো আমি অনেক ডিপেন্ড করেছিলাম XYZ সাপোর্ট পাবো বড় কিছু করার জন্য, কারণ বড় কিছু করতে গেলে কিন্তু কোলাবোরেশনের কোনো অল্টারনেটিভ না। অ্যাবসলিউটলি। বাট আমি পরে দেখলাম যে না, যা হওয়ার হয়েছে, সামটাইমস ইউ অ্যাকসেপ্ট দ্য লস অ্যান্ড মুভ অন। এখন আমি আমার মতো করে আগাচ্ছি। সো টু আনসার ইউর কোয়েশ্চেন্স নাও, আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং এটা আরও বড় ধরনের কাজ হচ্ছে। দ্যাট ইজ গোয়িং টু গিভ অনলাইন স্কিল ডেভেলপমেন্ট। কারণ একটা ফিলোসফি হচ্ছে বাংলাদেশের মতো দেশে এমপ্লয়েবিলিটি বাড়ানোর জন্য হোয়াট উই নিড ইজ গিভিং দ্য বেস্ট কোয়ালিটি এডুকেশন অ্যাট দ্য লোয়েস্ট পসিবল কস্ট। অ্যাবসলিউটলি রাইট। আমাদের ঢাকা শহরের বা কয়েকটা শহরের শিক্ষিত ছেলেমেয়েদেরকে আপস্কিল করা ইজ নট দ্য কোর অবজেক্টিভ অফ মাইন্ড। আমি চাই গ্রামে গঞ্জে একটা মানুষকে যদি আমি এডুকেশনটা পৌঁছায় দিতে পারি থ্রু কানেক্টিভিটি, দ্যাটস দ্য আলটিমেট সাকসেস। সো আমার ডিজিটাল ইউনিভার্সিটির ফিলোসফিটাও একই ছিল। আমি কিন্তু ওই ফিলোসফি নিয়ে কাজ করছি। বাট হ্যাভিং সেড দ্যাট, যেহেতু একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করতে সময় লাগে, আমি ইন্টারিম পিরিয়ডে আমি এখন B2B, বিজনেস টু বিজনেস ট্রেনিংয়ে ফোকাস করছি, বিকজ দ্যাট গিভস ইউ বিট অফ রেভিনিউ টু এই যে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এসব যে খরচ আছে কিছুটা তোলার জন্য। সো দ্যাট ইজ দ্য ভিশন আই এম ওয়ার্কিং অন। ইভেন দ্যাট ইজ মাই প্যাশন প্রজেক্ট। ইটস নট প্রফিট ড্রিভেন, রাদার প্যাশন ড্রিভেন, একটা পারপাস ড্রিভেন। হ্যাঁ ভাই, ট্রেডিং নিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে এখন বাংলাদেশে যেমন কিছুদিন আগে কথা হচ্ছিল, আসাদ ভাই বলছিলেন, আপনিও বলছিলেন যে ইউএসের যে ট্রেনিং মার্কেটটা আছে এটা অনেকটা হচ্ছে স্যাচুরেটেড মার্কেট মানে ওইখানে অনেক ট্রেনার, খুব কম্পিটিশন, বিষয়টা এরকম। তো আমরা সবাই জানি বাংলাদেশের যে ট্রেনিং ইন্ডাস্ট্রিটা আছে এখানে ট্রেনারদের অনেক সংকট। তো ভাই আসলে কি কেউ যদি ট্রেনার হতে চায়, যেমন আমিও ট্রেনার, ভাই আপনি অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স ট্রেনিং করাচ্ছেন, আমাদের আসাদ ভাই হচ্ছেন লিডারশিপে, উনি হচ্ছেন সিচুয়েশনাল লিডারশিপে সার্টিফাইড ট্রেনার। তো আমি যদি ট্রেনিং করাতে চাই তাহলে কি ভাই আমার PhD থাকতে হবে, আমার কি IB এর MBA থাকতে হবে, বা ফরেন ডিগ্রি থাকতে হবে, নাকি ভাই আমার কর্পোরেট জগতের বিশাল একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার মতো, নাকি আমি নর্মাল BBA MBA করেই আমি ট্রেনিং করাতে পারি? এটা যদি একটু বলতেন। না, ফার্স্ট অফ অল আমি পার্সোনালি ডোন্ট বিলিভার অফ ডিগ্রিজ। আচ্ছা, হ্যাঁ, আমার তোমাদের অডিয়েন্সে কেউ যদি আমার বইটা পড়ে এখানে পাবে, ওইটাও নিয়ে আমি লিখছি যে অনেকে আছে ভুরি ভুরি ডিগ্রি লিখে তার একটা স্যাটিসফ্যাকশন ফিল করে, বাট টু মি ইট হ্যাজ জিরো, মানে আমি বলবো না জিরো ভ্যালু। কর্পোরেট ওয়ার্ল্ডে এটার খুব একটা ভ্যালু নাই। কর্পোরেট লাইফে দেখতে হবে যে তোমার অ্যাটিটিউড কীরকম, তোমার পারফরমেন্স কীরকম। হ্যাঁ, এই ডিগ্রি হেল্পস ইউ টু গেট এ জব অ্যাট দ্য বিগিনিং, এরপরে না। অন দ্য জব যতই ডিগ্রি আমি করি, boss is not going to give you promotion or increment because based on your degrees. They will give you promotion and increment based on your performance. So ওই একটা সোশ্যাল ইয়ের জন্য সে যদি করতে পারে, বাট আই এম নট এ গ্রেট বিলিভার অফ ডিগ্রিজ। তো আনসার ইউর ফার্স্ট কোয়েশ্চেন, PhD and all this cannot be the criteria. Number one.
ট্রেনার হ্যাজ টু বি গুড ট্রেনার হু হ্যাজ টু, অ্যান্ড তাকে যে খুব এক্সপিরিয়েন্স থাকতে হবে তারও কোনো কথা না, বাট ইফ ইউ লুক অ্যাট গ্লোবাল বেস্ট ট্রেনার্স অর মোটিভেটার্স, not necessarily they are all good corporate leaders. হ্যাঁ, আমি অনেকেরটা দেখি, অনেকেরটা পড়ি, তারা কিন্তু একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, বাট দে হ্যাভ এ গড গিফটেড কোয়ালিটিস অ্যান্ড দে অলসো রিড লট অফ ম্যাটেরিয়ালস, দে ফলো লট অফ লিডার্স। ওই লার্নিংটাই সে যখন সুন্দর করে প্রেজেন্ট করে অ্যান্ড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, দ্যাট ইজ দ্য মোস্ট সাকসেসফুল ওয়ান। এখন এখানে যদি আমি চিন্তা করি, you may not have direct experience, but you can learn experience through reading and studying others. হ্যাঁ, ওখান থেকে কিন্তু সে একটা ওইটা সে যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারে ইন এ সিস্টেমেটিক ওয়ে অ্যান্ড ইউ অ্যাকসেপ্ট দ্যাট দ্য ওয়ে হি ডেলিভার্স, তাহলে কিন্তু পারপাস সার্ভ। এখানে আমার কাছে ডিগ্রি টিগ্রি হচ্ছে আমার কাছে সব ইম্যাটেরিয়াল, একটা সিভিতে ঢুকানোর জন্য ইজ ফাইন, বাট ওইটা দিয়ে যখন আমি শোনো, আমি সিভিতে দিয়ে আমি ইনিশিয়াল ইমপ্রেশনটা পজিটিভ করতে পারি, আমাকে নেক্সট টাইম ইভ্যালুয়েট করা হবে আমি যখন ডেলিভার করব, তখন কেউ দেখবে না যে তুমি 10টা ডিগ্রি আছে কিনা আমার নামের পিছনে, সে দেখবে ডিড আই গেট এনিথিং নিউ ফ্রম দিস গায়, আমি ওর থেকে নতুন কিছু শিখলাম কিনা, ও আমার যে কিছু ফলস বিলিভ, রং বিলিভ ছিল ওগুলো আমি চেঞ্জ করতে পারছি কিনা, বা আমাকে আইডেন্টিফাই করতে হেল্প করেছি কিনা। সো ইউর পারফরমেন্স উইল সে এভরিথিং। সো আমি বলবো যে ওইটা একটা পার্সপেক্টিভ, যে আর ইউএসের সাথে বাংলাদেশের পার্সপেক্টিভ আমার অ্যাসেসমেন্ট হচ্ছে কি, ইউএস ইজ এ ম্যাচিউরড মার্কেট বোথ ফর ট্রেনার অ্যান্ড ট্রেনি। ওখানে প্রত্যেকটা কোম্পানি বুঝে দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং ট্রেনিং, পিপল ডেভেলপমেন্ট ইজ পার্ট অফ দেয়ার কালচার ইন কর্পোরেট ওয়ার্ল্ড। বাংলাদেশে কিন্তু সেটা একদমই না। বাংলাদেশে যদি আমি লোকাল কর্পোরেটস আমি ঘুরি, অ্যান্ড ইউ ক্যান টেস্ট মাই হাইপোথিসিস, দেখা যাবে 60 to 70% লোকাল কোম্পানিজ ডোন্ট বিলিভ ইন ট্রেনিং। ট্রেনিং বলতে আমি বলছি পিপল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমি তো টাকা দিয়ে স্যালারি দিয়ে আনছি, সো আমি তো যে দেখে শুনে আনছি, তাহলে আবার টাকা দিব কেন, তুমি ডেলিভার করবে, এই কাজ করবা। এই যে পিপল ডেভেলপমেন্ট, কালচার ক্রিয়েশন, এই জিনিসগুলোর অ্যাওয়ারনেসই নাই। এটা বলার উদ্দেশ্যটা কি, ইট মিনস দের ইজ এ হিউজ অপরচুনিটি ইন বাংলাদেশ মার্কেট। ওইখানে কিন্তু ট্রেনেরও ম্যাচুরিটি চলে আসছে, ট্রেনেরও ম্যাচুরিটি চলে আসছে। আমাদের কিন্তু হিউজ ভ্যাকুম হয়ে গেছে প্রথমে ডিমান্ড জেনারেশন সাইডে। আমাদের যেহেতু কর্পোরেটগুলো এখন রিয়েলাইজেশন আসে নাই, আমাদের ফার্স্ট কাজ হবে টু মেক দেম রিয়েলাইজ একটা সাস্টেনেবল অর্গানাইজেশন তৈরি করতে গেলে ইউ নিড টু ফোকাস অন পিপল ডেভেলপমেন্ট। সো ওই জায়গাটা আমাদের তাকে রিয়েলাইজ করতে হবে। তাইলে হলেই দেখবে যে হঠাৎ করে পাইটা, এখন যদি এটা আমি বলি $200 মিলিয়ন একটা মার্কেট হয়, হঠাৎ করে দেখা যাবে এটা $1 বিলিয়ন মার্কেট হয়ে গেছে। তখন কিন্তু লট অফ গুড পিপল উইল বি ইন্টারেস্টেড টু কাম ইন টু দিস মার্কেট। সো এখন কিন্তু এটা হচ্ছে না। এখন যদি আমরা যত ম্যাক্সিমাম ট্রেনার দেখি, তোমাদেরটা যদি বলি, প্রত্যেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রেডিবিলিটি নেওয়ার ট্রেনার। আমরা যে টপ যারা বিজনেস লিডার, বাংলাদেশে তো কম ছিল না, যারা বিদেশি কোম্পানিতে কাজ করে, দেশি কোম্পানিতে কাজ করছে সাকসেসফুল, তারা কি আসতেছে? আমরা তাদেরকে তো আনতে পারতেছি না, বিকজ দে ডোন্ট ফাইন্ড ইট লুক্রেটিভ। আমি কেন এখানে আসছি? বিকজ ইটস মাই প্যাশন, আমি এটা করতে চাই। হ্যাঁ, সো এই যে আমার কাছে, এই জন্য আমি মনে করি আমি বাংলাদেশের মার্কেটের ব্যাপারে আরও অনেক অপটিমিস্টিক, এবং আমরা সবাই মিলে যদি এটা সঠিকভাবে ডিরেক্ট করি ডিমান্ড সাইডে অ্যাজ ওয়েল অ্যাজ সাপ্লাই, আমার ধারণা ডিমান্ড সাইডে যদি কাজ করতে থাকি, সাপ্লাই সাইডে দেয়ার আর পিপল আউট দেয়ার, ওদেরকে আমরা সাপ্লাই সাইডে আমরা ইউজ করতে পারবো। ভাইয়া, এখানে রিলেটেড আপনার কাছে আরেকটা প্রশ্ন। আমরা যখন ট্রেনিং করাতে যাব, আমরা যেটা দেখছি, যেহেতু আমি নিজেও ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আছে, দেখছি যে আমরা ট্রেনাররা কর্পোরেট ট্রেনিং নিয়ে আমরা বেশি ফোকাস করি, ম্যাস পিপল নিয়ে কোনো ট্রেনিং করাতে চাই না। তাহলে আমি যখন আমার ট্রেনিং প্রফেশনে আসছি বা ট্রেনিংটা প্রেশন হিসেবে নিচ্ছি, আমি আসলে কোন সাইডটা নিয়ে কাজ করবো? আমি কি ম্যাস পিপল নিয়ে কাজ করব নাকি কর্পোরেট নিয়ে কাজ করব? এখন সব ট্রেনারটা তো কর্পোরেটই, ম্যাস পিপল নিয়ে ট্রেনার লিমিটেড। আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। অফকোর্স আইডিয়ালি আমাদের যদি আমাদের সমাজে যদি কন্ট্রিবিউট করতে হয়, মাসকে নিয়ে কাজ করলে ইম্প্যাক্টে ক্রিয়েট করা যাবে, যেটা আমি বললাম বেস্ট কোয়ালিটি এডুকেশন একটা লোয়েস্ট পসিবল কস্ট। সো ওইটাই হওয়া উচিত। এখন আনফর্চুনেটলি ওইখানে কিন্তু এখনও পয়সা নাই, আর কিছু কিছু আমাদের ট্রেনার এটাকে এত সস্তা করে ফেলছে। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে 1000 টাকা প্রোগ্রাম, আমি তোমাকে 100 টাকা করে দিচ্ছি। যখন এই ধরনের প্রাইস ওয়ারে প্রথমেই চলে যায়, তখন ইউ ডোন্ট গিভ ইম্পর্টেন্স টু দ্যাট ট্রেনিং। হ্যাঁ,
এখন আমি তো ওই সেগমেন্টে ঢুকতে পারবো না। মানে একটা আমি যদি হাই কোয়ালিটি কন্টেন্ট, ধরো আমার টিমকে আমি একটা 4 জনের টিম নিয়ে আমি এআই নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে বলা হয়েছে, ডিফারেন্ট ফাংশন স্পেসিফিক এআই ইউজ কেসেস তৈরি করা। এখন আই এম ইনভেস্টিং বিহাইন্ড দিস 4 রিসোর্সেস, আমার টাকা খরচ হবে। এখন আমি এই ট্রেনিং ডেভেলপ করে যদি এখন আমার 100 টাকা করে যদি ট্রেনিং বিক্রি করতে হয়, দিস ইজ নট দ্য রাইট মার্কেট। সো এই জিনিসগুলো বাংলাদেশে এখন কিন্তু আমি অনেকে দেখতেছি করছে, করে কিন্তু ওরা কিন্তু ইন এ ওয়ে দ্যাট ড্যামেজিং দ্য মার্কেট। হ্যাঁ, বাট ওখান থেকে যদি কেউ শিখে দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, বাট আমি বলবো না যে শিখতেছে না, বাট এটা হলে আর কি আগেন ভালো লোকরা আসবে না। সো আমার এই জায়গাটা আমাদের কিছু কাজ করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনে, কন্টেন্ট কোয়ালিটি, রিসার্চ বেস কন্টেন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, সো এই জন্য আমার ইনস্টিটিউটে এখন ধরুন আমার 14টা-15টা নিজস্ব কন্টেন্ট আছে, বাট নিজস্ব কিউরেটেড করা কন্টেন্ট, অ্যান্ড ইট কস্ট মানি। কিন্তু আমি তো চাইলে কন্টেন্ট বাড়ায় ফেলতে পারি, বাট আমার কন্টেন্ট বাড়বে ধরো ইফ ইউ কাম অন বোর্ড, দেন উই ক্যান ইনক্রিজ কন্টেন্ট। রাইট। মাতাব ভাই, আমাদের যারা আসেন এখানে গেস্ট হিসেবে, তাদের সবার কাছ থেকে আমরা একটা মানে সিগনেচার রাখি, অটোগ্রাফ রাখি। আমাদের এখানে মাগ আছে, তো রেখে আর কি কোনো এক সময় যাতে আমরা অকশন টকশন করতে পারি। তো এইটা হচ্ছে আপনার জন্য, ইট উইল বি গ্রেট অনার। এটা আপনার জন্য। আর এই হচ্ছে পেন। আপনার যদি কোনো মেসেজ থাকে সেটাও আপনি লিখতে পারেন যায় আমাদের উদ্দেশ্যে। বেস্ট উইশেস বলে দিলাম। থ্যাংক ইউ মাহাতুব ভাই। আমি এখানে রেখে দিচ্ছি, কোন এক সময় আমরা এটাকে অকশন করব এবং উইল সেল ইন $1 million and use that fund for good purpose. হ্যাঁ, শেষ করতে করতে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি দীর্ঘ সময়, এই প্রশ্নটা আমরা সবসময় করি, সেই কোশ্চেনটা হচ্ছে একজন ট্রেনার, কোচ এবং মেন্টরের মধ্যে পার্থক্য কি? এটা কঠিন কোশ্চেন, আমরা এত ডিবেট করছি। হ্যাঁ, ট্রেনার ইজ অলওয়েজ স্কিল বেসড আমার মতে। হ্যাঁ, মেন্টর যেটা মেন্টর কোচের মধ্যে ডিবেটটা বেশি হয়, মানে আই থিঙ্ক ট্রেনারটা আইসোলেট করাটা খুব ইজি। হ্যাঁ, মেন্টর আর কোচের মধ্যে যেটা হয় যে মেন্টর এমন একটা লোককে নিতে হবে হুম ইউ ক্যান ট্রাস্ট। জি। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যার সাথে ওপেনলি সব কিছু শেয়ার করা যায়। সো ওইটা হচ্ছে মেন্টরের সাথে আমার কোচের যে ডিফারেন্স হচ্ছে, কোচটা হইতে হবে একটা বিজনেসের একজন কেউ হইতে হবে। Mentor is not only about business issues, it's everything that you can share and discuss and in a safe place. Absolutely. So এটা আমার যে অফিসের কেউ হইতে পারে, আমার কোনো না, এটা আমার ফ্রেন্ড হইতে পারে, আমার বাবা মা হইতে পারে, আমার চাচা চাচি হইতে পারে। So it could be anyone whom you can really trust and can communicate better. আর কোচটা হচ্ছে একটা স্পেসিফিক পারপাস নিয়ে। সে ফর এক্সাম্পল আমার যেরকম বিফোর টেকিং ওভার অ্যাজ সিও, আমার কিন্তু প্রায় 1 বছরের মতো ফর্মাল কোচ ছিল। He happened to be my previous boss, যার মাইকেল ক্লোনের কথা বলি। So I had to go through that coaching session. So it was a coaching key to help me to get into that role. It's a specific purpose ছিল, but mentor is not only always that I define আমি কি অ্যাচিভ করতে চাই। when I share my secrets and my issues with you, আমি এটা ডিকটেট করতেছি, কিন্তু ওখানে কোচটা কিন্তু অ্যাসাইন করা হয়েছে কোম্পানি থেকে to assist me in that journey, to get into particular journey. আমি এইভাবে করি, but again there is no right and wrong, different people has got different views. ভাই, একটা নাম্বার জানতে চাই, সেটা হচ্ছে আমরা আমেরিকানদের কাছ থেকে শুনি সিইও মানে হচ্ছে ইন্ডিয়ান, তো বাংলাদেশ সম্পর্কে কথা কবে আসবে যে ইউরোপে এবং আমেরিকাতে বড় বড় কোম্পানিগুলো তারা বলবে সিইও ম্যাটেরিয়াল মানে বাংলাদেশি? আমি যেটা বললাম, আমি প্রথমে বললাম, আসলে আমাদের সব ধরনের কোয়ালিটি আছে। আমরা আমাদের নিজেদের টিমকে সাপোর্ট করা শুরু করলে এই সিচুয়েশনটা চেঞ্জ করতে অসুবিধা লাগবে না। আমাদের স্কিল কম্পিটেন্সি সবই আছে, আমরা আমাদের নিজেদেরকে সাপোর্ট করা শিখতে হবে, আমরা আমাদের নিজেদেরকে বিশ্বাস করা শুরু করতে হবে, আমাদের নিজেদের মানুষকে উপরে বিশ্বাস করা শুরু করতে হবে, তাইলেই হবে। আমি যেহেতু বাইরে কাজ করছি, আমি দেখছি একটা ইন্ডিয়ান যদি টপ পজিশন আসছে, সে আরও 10টা তার নিয়ে আসছে, কেরালার লোককে নিয়ে আসতেছে। পাকিস্তানও এটা করে। জি ভাই, আপনি বাংলাদেশে গিয়ে তোমরা দেখো এক্সাম্পল খুব কম পাবে। সো আমার কথা হচ্ছে এই জিনিসটা খুব কম দেখা যায়। সো আমরা টপ লেভেলে যদি এই কালচারটা না চেঞ্জ করতে পারি, আমার মনে হয়
সো আমরা কী করতে পারি? ডু ইউ হ্যাভ দ্য রাইট এডুকেশন? ইউ হ্যাভ দ্য রাইট এডুকেশন। ডু ইউ হ্যাভ দ্য কোয়ালিটি? ইউ হ্যাভ দ্য কোয়ালিটি। ইউ হ্যাভ, এই ধরনের প্রচুর লোক আছে, কিন্তু আমরা ফ্লারিশ করতে পারতেছি না। একটা হচ্ছে আমরা ছোটো কান্ট্রির দেশের একটা মানুষ, আমাদের ইউনিটিটা আরও বেশি দরকার। কিন্তু ভারত হচ্ছে বড় দেশ, হ্যাঁ, আমি ভারতের যে কথা যে স্পেক্ট বলেছি, ওদের বড় দেশ, ওরা আবার নিজেদেরকে টানেও বেশি। আমি কীভাবে ওর সাথে ফাইট করে পারবো, কম্পিট করে পারবো? সো এর সামনে আমি বলবো আমাদের নিজেদেরকে সাপোর্ট দিতে হবে, নিজেদের উপর নিজের বিশ্বাস রাখতে হবে, নিজেদেরকে নিজেদের মধ্যে টানতে হবে। এটা যদি করি, চেহারা চেঞ্জ হতে খুব বেশি সময় লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ধন্যবাদ ভাই তোমাদের আজকে দুইজনকে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো আজকে আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। আসলে আমাদের এই কেস স্টাডিগুলো বা আমাদের এখন পডকাস্টগুলোতে আপনারা দেখছেন যে এমন কিছু মানুষ আসলে আসেন, তাদের জীবনের গত 30 বছর 35 বছরের মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরেন। আসলে আমরা বলবো যে আজকে যে পডকাস্টটা, আমি নিজেও কিন্তু অনেক কিছু শিখলাম মাহতাব ভাইয়ের কাছ থেকে। তো এই পডকাস্টটা আপনারা বারবার শোনেন এবং এখান থেকে কোন কোন বিষয় ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার নিজের জীবনে, সেটা নোট করে রাখেন এবং প্র্যাকটিস করেন এবং এর মাধ্যমে সফল হন। থাকুন ঢাকা পডকাস্টের সাথে।